হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? ওয়েট একটা মিনিট। হ্যাঁ, আই গেস সব ঠিকঠাক আছে। আজকে হচ্ছে সন্ধ্যাবেলায় কারেন্ট ছিল না, এর জন্য আমরা ওই টাইমে ক্লাসটা শুরু করতে পারি না এবং ক্লাসের টাইমটা আমাদের রিশিডিউল করা লাগছে। সো ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। আজকে আমাদের ম্যাগনেটের 7 নম্বর লেকচার। ইতিমধ্যে আমরা 6টা ক্লাস কমপ্লিট করে ফেলছি এবং ম্যাগনেটে ইতিমধ্যেই আমরা অনেকাংশে বস হয়ে গেছি, তাই না? অনেক কিছু আমরা এখন ম্যাগনেটের পারি, অনেক ফর্মুলা আমাদের জানা আছে, এর পাশাপাশি অনেক ম্যাথও আমরা করে ফেলছি। আজকে হচ্ছে আমরা অ্যাডিশনাল 2টা থিওরি শিখবো। একটা হচ্ছে লরেন্স ফোর্স, যেটা এইচএসসি অ্যাডমিশন দুইটার জন্যই গুরুত্বপূর্ণ এবং লরেন্স ফোর্সটা খুব সহজ, আমরা ম্যাক্সিমাম জিনিস অলরেডি পড়ে ফেলছি। তারই একটা ইমপ্লিমেন্টেশনের পার্ট হবে হচ্ছে লরেন্স ফোর্স। এবং আরও একটা জিনিস আমরা শিখবো, একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তখন সেই তারকে, মানে একটা কারেন্ট পরিবাহী তারকে যখন তুমি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখে দিবা, তার উপরেও একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করে। আমরা এটাকে দেখছি একটা চার্জের উপর ম্যাগনেটিক ফোর্স কাজ করে ম্যাগনেটিক ফিল্ডে, বাট সেম কাজটা তুমি যদি একটা কারেন্ট পরিবাহী তারকে নিয়ে করো, তার উপরেও একটা ফোর্স কাজ করবে। এবং সেটা কিভাবে নির্ণয় করা লাগে, যত রকমের কেস হইতে পারে সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। যেমন লরেন্স ফোর্স নিয়ে যদি বলি, দেখবা লরেন্স ফোর্সের আমরা আজকে প্রায় 7টা কেস অ্যানালাইসিস করব। মানে এখান থেকে যত টাইপের প্রশ্ন হওয়া সম্ভব সব তোমাকে আজকের ক্লাসে শিখাই দিব, একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যত পেঁচাইতে পারে এ টু জেড এভরিথিং। এবং এর পাশাপাশি সেম জিনিসটা আমরা করব হচ্ছে একটু কারেন্ট পরিবাহী তারের জন্য। সেখানকার কেস অ্যানালাইসিস খুব বেশি নাই, ম্যাথ আছে, বাট আমরা হচ্ছে আজকে মেইনলি থিওরিটিক্যাল আলোচনাটা করব, ম্যাথ আমাদের নেক্সট ক্লাসে শুরু হবে। ঠিক আছে? তাহলে আসেন সবাই, যদি সব কিছু ঠিকঠাক শুনে থাকেন, ঠিকঠাক দেখে থাকেন, আপনাদের যদি পড়াশোনার মুড থাকে তাহলে লেটস গো। পড়াশোনার মুড না থাকলে বলবো হালকা করে মাথায় একটা ঝাঁকি দিয়ে নাও, ঝাঁকি দিয়ে তারপর বোর্ডের দিকে তাকাও, মাথা থেকে অন্য চিন্তা বের করে ফেলো, পড়তে এমনি ইচ্ছা হবে। লেটস গো। যারা বলে যে ভাইয়া পড়তে ভালো লাগতেছে না, আমার এখন মুডটা ভালো না ভাইয়া, যখন মুড আসবে তখন আমি পড়বো। তোমার মুডের কি হয়েছে বাবা? তোমার মুডের এই অবস্থা কেন? খালি পড়তে বসলেই তোমার মুডটা খারাপ হয়, বাকি সব কিছুতেই তোমার মুড ভালো হয়। আছে না কয়েকজন যে ভাইয়া আমার মুড ভালো না। যাই হোক, এইটুকু এইটুকু পোলাপান, ওদের নাকি আবার মুড ভালো না। আচ্ছা গাইস, আমরা আজকে সবার আগে কি পড়বো? লরেন্স ফোর্স। লরেন্স ফোর্স কি জিনিস দেখো, লরেন্স ফোর্সের কনসেপ্ট খুব সহজ। আমার একটা কথা বলো, ধরো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। কি আছে? একটা ম্যাগনেটিক ফিল্ড। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আমি যদি এখানে একটা চার্জকে এইভাবে গতিশীল করি, যে কোনোভাবে আমি গতিশীল করতে পারি, আমি সামনের দিকেও গতিশীল করতে পারি, যে কোনো অ্যাঙ্গেলেও গতিশীল করতে পারি। যখন এরকম একটা চার্জকে আমি গতিশীল করব, এই ম্যাগনেটিক ফিল্ড কি করবে? চার্জের উপর একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করবে। সেই ম্যাগনেটিক ফোর্স আমরা কেমনে বের করতাম? এফ বি ইজ ইকুয়ালস টু কিউ ভিবি সাইন থিটা, তাই না? এই ছিল ম্যাগনেটিক ফোর্সের মান বের করার ফর্মুলা। আচ্ছা, এখানে যদি শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড না থাকে, যদি একটা ইলেকট্রিক ফিল্ডও থাকে, চিন্তা করে দেখেন, এখানে ম্যাগনেটিক ফিল্ডের পাশাপাশি যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, সেই ইলেকট্রিক ফিল্ডকে চার্জের উপর বল প্রয়োগ করবে না? অবশ্যই করবে। তাহলে ধরো একটা চার্জ গতিশীল, এবং সে গতিশীল কোথায়? ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড উভয়ের মধ্যে দিয়ে। ম্যাগনেটিক ফিল্ড তার উপর একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করবে, ইলেকট্রিক ফিল্ড তার উপর একটা ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করবে। তার মানে এই চার্জের উপর এখন বল কাজ করবে কয়টা ভাইয়া? বল কাজ করবে 2টা। ইলেকট্রিক ফোর্স কেমনে বের করতাম? কিউ ইন্টু ই। ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান। এগুলো আমরা স্থির তড়িতের মধ্যে পড়ে আসছি। আই হোপ ইউ পিপল রিমেম্বার। আমি যদিও একটা কুইক রিক্যাপ তোমাদেরকে দিয়ে দিব। তাহলে যদি এভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড একসাথে উপস্থিত থাকে এবং তার মধ্যে দিয়ে আমরা একটা চার্জকে গতিশীল করি, তখন কিন্তু সেই চার্জের উপর বল কাজ করবে কয়টা? 2টা। একটা ম্যাগনেটিক ফোর্স এবং আর একটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স। তো চার্জের উপর যদি 2টা বল কাজ করে, ধরো এই হচ্ছে চার্জ কিউ কুলম্ব, এবং তার উপর বল কাজ করতেছে 2টা। একটা ধরো এই দিকে ম্যাগনেটিক ফোর্স, লেটস সাপোজ আমি ধরলাম আপাতত এই দিক বরাবর কাজ করছে। কোন দিক বরাবর ভাইয়া? এই দিক বরাবর। এবং আরেকটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স, ধরো ইলেকট্রিক ফোর্স হচ্ছে এই দিক বরাবর। তাহলে তার উপর লব্ধি বল কত হবে? ভাইয়া বল কি রাশি? ভাইয়া বল তো স্কেলার রাশি। ভাত খেয়েছো তো রাতে, বল স্কেলার রাশি আসলেই না, বল ভেক্টর রাশি। তাহলে একটা চার্জের উপর যে 2টা বল কাজ করে, লব্ধি বল কেমনে নির্ণয় করবা? অবশ্যই ভেক্টর যোগফলের মাধ্যমে, এফ বি প্লাস এফ ই। তার মানে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা চার্জ যখন গতিশীল হয়, একটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, 2টা ফিল্ডের মধ্যে, কিন্তু 2টা ফিল্ড বারবার বলতেছি, এখানে ফিল্ড কয়টা? এখানে 2টা ফিল্ড। শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড না,
ইলেকট্রিক ফিল্ডও আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে, এর মধ্যে দিয়ে চার্জ গতিশীল। কয়টা বল কাজ করবে? দুইটা বল কাজ করবে। সবসময় দুইটা নাও করতে পারে, বাট দুইটা বল কাজ করার সম্ভাবনা আছে। সো এই চার্জের উপর যে দুইটা বল কাজ করে তার উপর নিট ফোর্স কি হবে? এই দুইটা বলের লব্ধি বল, এবং এই দুইটা বল ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্সের যে লব্ধি বলটা চার্জের উপর কাজ করতেছে, এটাকেই বলা হয় হচ্ছে লরেন্টজ ফোর্স বা লরেন্টজ বল। বুঝেছো? একদম সহজ। তো লরেন্টজ ফোর্স কি নতুন কিছু না? ইলেকট্রিক ফোর্স পড়ছি না আগে? পড়ছি তো, স্থির তো এদের মধ্যে পড়ছি। ম্যাগনেটিক ফোর্স পড়ছি না আগে? পড়ছি। এই দুইটার যে ভেক্টর লব্ধি বা ভেক্টর যোগফল কোন একটা চার্জের উপর, সেটাই হচ্ছে কি ওই চার্জের উপর ক্রিয়াশীল লরেন্টজ ফোর্স। সহজ একদম। বইয়ের মধ্যে সংজ্ঞাটা লেখা আছে, দেখেন। একটা চার্জযুক্ত কণা কিউ এর উপর প্রয়োগ করা হলে, একটা চার্জযুক্ত কণা কিউ এর উপর প্রয়োগ করা হলে যা ভি বেগে চলমান থাকে এবং একটা তড়িৎ ক্ষেত্র ই চার্জিত কণার উপর সমগ্র চৌম্বক বল এফ কে বলা হয় লরেন্টজ ফোর্স। আচ্ছা, এখানে মানে বহুত কমপ্লেক্স করে লিখছে, এত কমপ্লেক্স ভাবে লেখার দরকার নাই, মানে খুবই সিম্পল। এতে নর্মালি সংজ্ঞা আসে না, যদি সংজ্ঞা আসেও তুমি এভাবে লিখতে পারো। একটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জ যখন গতিশীল হয় তখন তার উপর দুইটা বল কাজ করে, একটা হচ্ছে চৌম্বক বল আর একটা হচ্ছে তড়িৎ বল। এই দুইটা বলের যে লব্ধি, সেটাকেই বলা হয় চার্জের উপর ক্রিয়াশীল লরেন্টজ ফোর্স। অনেক জায়গায় দেখবা ম্যাগনেটিক ফোর্সকে লরেন্টজ ফোর্স বলে। আচ্ছা, ম্যাগনেটিক ফোর্স কখন লরেন্টজ ফোর্স হবে? যখন ইলেকট্রিক ফোর্সের মান শূন্য হবে। যদি এমন হয়, দেখো লরেন্টজ ফোর্স, লেটস সাপোজ আমি এটাকে এফ এল দ্বারা প্রকাশ করতেছি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স প্লাস ইলেকট্রিক ফোর্স। তুমি চাইলে এটাকে এফ বি দ্বারাও প্রকাশ করতে পারো, তোমার ইচ্ছা। যদি এমন হয় এফ এম বা ম্যাগনেটিক ফোর্সটা জিরো হইতে পারে, ম্যাগনেটিক ফোর্স জিরো আসতেই পারে কোনো একটা সার্টেন পয়েন্টে, সেক্ষেত্রে লরেন্টজ ফোর্স কত হয়ে যাবে? লরেন্টজ ফোর্স হয়ে যাবে ইলেকট্রিক ফোর্সের সমান। ঠিক আছে? আবার যদি এমন হয় যে না, ইলেকট্রিক ফোর্স জিরো, যদি এইটা হয়, সেক্ষেত্রে লরেন্টজ ফোর্স কত হয়ে যাবে? সেক্ষেত্রে লরেন্টজ ফোর্স হয়ে যাবে ম্যাগনেটিক ফোর্স বা এফ এম বা এফ বির সমান। যেটা দিয়ে প্রকাশ করো, সমস্যা নেই, একই কথা। বুঝতে পেরেছেন? কাজ খুবই সহজ। সো আপনার দেখা লাগবে চার্জের উপর টোটাল কতখানি বল কাজ করতেছে, যতখানি বল কাজ করবে সেটাই লরেন্টজ ফোর্স। এখন এই লরেন্টজ ফোর্সের অ্যানালাইসিসটা কেন ইম্পর্টেন্ট? যখন দুইটা ফোর্স এভাবে কাজ করবে, চার্জের গতিপথ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা আগে যেরকম পড়ছিলাম শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জের গতিপথ, দুইটা বলের ক্রিয়ায় কিন্তু গতিপথের উপর প্রভাব পড়বে, এবং সেটাই আমাদের একটু দেখা লাগবে। তার আগে একটু কুইক রিক্যাপ, যারা ভুলে গেছেন জাতির উদ্দেশ্যে একটা বার কুইক রিক্যাপ। কি পড়াবেন ভাই আর একটা বার আপনি? লেখো, তড়িৎ বল কি? তড়িৎ বল। ভাইয়া তড়িৎ বল তো মনে আছে, ঠিক আছে, তাও একটা বার দেখো। ধরো এই বরাবর ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ডটা কেমন? ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট। দেখো এখানে ইলেকট্রিক ফিল্ডটা কেমন? কনস্ট্যান্ট। নর্মালি কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমাদের বইয়ে পড়াশোনা আছে এই চ্যাপ্টারে, ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড আসলে নাই। ওকে, এখন এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ধরো একটা চার্জ আছে, ঠিক আছে, চার্জ আছে, এবং চার্জ আছে রেস্টে। কিসে আছে? রেস্টে, স্থির স্থির চার্জ, এবং এই চার্জের মান হচ্ছে কিউ কুলম। তার উপর ইলেকট্রিক ফোর্সের মান কত হবে? তার উপর ইলেকট্রিক ফোর্সের মান হবে, লেখো, এফ ই, এবং এই এফ ই ইজ ইকুয়ালস টু চার্জের মান মাল্টিপ্লাইড বাই ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান। যেহেতু ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট, সব জায়গায় সমান, এখানেও যা এখানেও তাই, তাহলে এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান ই, চার্জের মান কিউ, তাহলে ইলেকট্রিক ফোর্স কত হবে? কিউ ইন্টু ই। চার্জ কিভাবে ছিল? চার্জ ছিল স্থির বা শুরুতে রেস্টে ছিল। ওকে, এখন যদি ভাই এরকম হয় যে না, চার্জ স্থির না, চার্জ হচ্ছে গতিশীল, কি বললাম? চার্জ স্থির নয়। চার্জ কেমন? চার্জ হচ্ছে গতিশীল। ধরো কোন দিক গতিশীল? হইতে পারে চার্জের দিক গতিশীল, বা হইতে পারে চার্জের দিকে, চার্জ যে কোনো দিকেই গতিশীল থাকতে পারে। আমাদের ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এই দিক বরাবর। এই অবস্থায় ইলেকট্রিক ফোর্সের মান কত হবে? দেখো তো, ইলেকট্রিক ফোর্স থাকবে না? অবশ্যই থাকবে, এবং সেই ইলেকট্রিক ফোর্সের মান কত হবে? সেম, এফ ই ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই, চার্জের মান মাল্টিপ্লাইড বাই ইলেকট্রিক ফিল্ডের মান। সো চার্জ আমার স্থির থাকুক বা চার্জ গতিশীল থাকুক, যেটাই হোক না কেন, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি সে থাকে, তার উপর ইলেকট্রিক ফোর্স কাজ করবে। তার উপর কি হবে? ইলেকট্রিক ফোর্স কাজ করবে। এখন ভাইয়া যদি এরকম হয়, কিরকম ভাইয়া? ধরো আমার ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর, কোন দিক বরাবর? এই দিক বরাবর। আমার চার্জ গতিশীল ইলেকট্রিক ফিল্ডের সাথে লম্ব হবে, কোন দিকে? এই দিকে, এই দিক বরাবর চার্জ গতিশীল। এখন কি হবে ভাইয়া? এখনো কি চার্জের উপর ইলেকট্রিক ফোর্স কাজ করবে? দ্য অ্যান্সার ইজ ইয়েস। কেন কাজ করবে না? কোন দিক বরাবর কাজ করবে? চার্জ যেদিক গতিশীল সেদিকে না, ইলেকট্রিক ফিল্ডের দিকে। পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের দিকে বল লাভ করে, এবং নেগেটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে বল লাভ করে। কি বললাম? পজিটিভ চার্জ সবসময় ইলেকট্রিক ফিল্ডের দিকে বল লাভ করে, এবং নেগেটিভ চার্জ সবসময় ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে লাভ করে। সেটা যদি পজিটিভ চার্জ হয়, সে বল লাভ করবে এই দিকে।
সেটার মান হবে Fe এবং Fe ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। তার মানে চার্জ স্থির থাকুক, চার্জ গতিশীল থাকুক, যেটাই হোক না কেন, সে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে সে একটা ইলেকট্রিক ফোর্স অবশ্যই লাভ করবে। ক্লিয়ার? এবং এখান থেকে দেখো আরো সুন্দর একটা জিনিস আমরা বের করতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স যখন তার উপর কাজ করবে সেটার মান কত? সেটার মান হচ্ছে কিউই। তার জন্য চার্জের একটা ত্বরণ হবে না? অবশ্যই হবে। একটা বস্তুর উপর বল কাজ করতেছে, সেই বলের ক্রিয়ায় কি তার ত্বরণ হবে না নাকি? অবশ্যই তো হবে, তাই না? সো ধরলাম ইলেকট্রিক ফোর্সের প্রভাবে চার্জের ত্বরণ হচ্ছে এ, তাহলে চার্জের ভর যদি এম হয়, বলের মান হবে এম ইন্টু এ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। সো এখান থেকে আমরা ত্বরণের মান বের করে ফেলতে পারবো কিউ ই ডিভাইডেড বাই এম। ওকে, একদম সহজ। ইলেকট্রিক ফোর্স মনে পড়ে গেছে, পড়ছিলাম চ্যাপ্টার 2-তে। শিওর? গুড। এবার আসো ম্যাগনেটিক ফোর্স। ভাইয়া ম্যাগনেটিক ফোর্স তো আমি 6 লেকচার ধরে পড়তেছি। ইয়েস, তাও আর একটা বার, যারা ভুলে গিয়েছো তাদের জন্য। ভাইয়া কি পড়াইছিলেন মনে তো পড়ে না। দেখো তোর এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ওকে বি, এখানে একটা চার্জ আছে, ঠিক আছে? এখানে কি আছে? চার্জ। চার্জ কেমনে আছে? রেস্টে আছে। আচ্ছা, চার্জ যদি রেস্টে থাকে তার উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান কত হবে? ভাইয়া ওই যে ফর্মুলা, না, শূন্য হবে। কেন? ভাই স্থির চার্জের উপর তো কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করে না। ম্যাগনেটিক ফোর্স কখন কাজ করে? যখন চার্জ গতিশীল হয়। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে FB ইজ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা। তোমার চার্জ আছে স্থির, তাহলে চার্জের বেগের মান কত? শূন্য। ম্যাগনেটিক ফোর্স কত হবে? অবশ্যই শূন্য হবে। সো চার্জ যদি রেস্টে থাকে তার উপর ইলেকট্রিক ফোর্স তো কাজ করবে, কিন্তু তার উপর ম্যাগনেটিক ফোর্স কিন্তু কাজ করবে না। ম্যাগনেটিক ফোর্স তখনই ক্রিয়াশীল হবে যখন চার্জ গতিশীল হবে, তার আগ পর্যন্ত না। ঠিক আছে? এখন ধরেন আমার চার্জ গতিশীল হইল। কি হইল ভাইয়া? আমার চার্জ গতিশীল হইল। কেমনে গতিশীল হইল? ধরো আমার ম্যাগনেটিক ফোর্স হচ্ছে এই বরাবর, সরি ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই বরাবর, এবং আমার চার্জ গতিশীল হয়েছে তার সাথে লম্ব বরাবর। কোন দিকে? তার সাথে লম্ব বরাবর। চার্জ যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব বরাবর কাজ করে বা লম্ব বরাবর গতিশীল হয়, সেক্ষেত্রে চার্জের উপর ক্রিয়াশীল বল কত হয়? চার্জের উপর ক্রিয়াশীল বল হয় FB ইজ ইকুয়ালস টু QVB ইন্টু সাইন 90। কত? সাইন 90। সাইন 90 কেন হইল? ভাইয়া এই অ্যাঙ্গেলটা হচ্ছে ভি ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। বি ভেক্টর কোনটা? বি ভেক্টর হচ্ছে চৌম্বক ক্ষেত্র, মানে আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিক কাজ করতেছে। সো আমার চার্জ তো প্রবেশ করছে চৌম্বক ক্ষেত্রে, সে 90 ডিগ্রি কোণে, তার মানে এই যে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সেক্ষেত্রে চৌম্বক বলের মান হবে QVB। ভাইয়া গতিপথ কেমন হবে মনে পড়ে? যদি চার্জ চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করে তার গতিপথ কেমন হয়? বৃত্তাকার হয়। তবে 90 ডিগ্রি কোণে যদি প্রবেশ করে সেভাবে বৃত্তাকার পথে ঘুরবে, এই যে এইভাবে। ঠিক আছে? কোন তলে? এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এক্স জেড তলে চার্জটা কি করবে? বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, জাস্ট বৃত্তাকার পথে ঘুরবে। ঠিক আছে? সো এটা একটা কেস যখন চার্জটা রেস্টে, এখানে চার্জটা গতিশীল এবং ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে গতিশীল। এখন ভাইয়া যদি 90 ডিগ্রি কোণে গতিশীল না হয়ে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি কোণে গতিশীল হয়, কি 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি কোণে গতিশীল হয়, সেক্ষেত্রে কি হইতো? 0 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণে গতিশীল হলে ম্যাগনেটিক ফোর্সের মান হবে 0। কি বলেন ভাইয়া? কেন? ওয়াই ভাইয়া, ওয়াই। ধরো এটা গতিশীল হয়েছে আইদার এই দিকে অথবা গতিশীল হয়েছে হচ্ছে এই দিকে, যে কোনো একটা। আইদার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে, তখন থিটার মান 0, অথবা ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে, তখন থিটার মান 180। যদি এইটা হয় তাহলে কিন্তু ম্যাগনেটিক ফোর্সের মান 0 হয়ে যাবে। কেন 0 হবে? এই ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা কি? QVB sin থিটা। থিটার মান যদি 0 হয়, sin 0 এর মান কত? 0। থিটার মান যদি 180 হয়, sin 180 এর মান কত? ভাইয়া মনে হয় -1। sin 180 এর মান 0 বেটা। তার মানে ম্যাগনেটিক ফোর্স হবে 0। তার মানে চার্জ শুধুমাত্র গতিশীল হলেই হবে না। প্রথমত স্থির থাকলে তো ম্যাগনেটিক ফোর্স কাজই করবে না। দ্বিতীয়ত যদি চার্জ ম্যাগনেটিক ফিল্ডের দিকে গতিশীল হয় অথবা তার বিপরীত দিকে গতিশীল হয়, সেক্ষেত্রেও কিন্তু ম্যাগনেটিক ফোর্স 0। যদি 90 ডিগ্রি কোণে গতিশীল হয় তখন তার উপর ম্যাগনেটিক ফোর্স থাকবে QVB এবং চার্জ গতিশীল হবে কোন পথে? বৃত্তাকার পথে। এগুলো কিন্তু মনে রাখা লাগবে, ঠিক আছে? এগুলো মনে না থাকলে কিন্তু জীবনটা একটু বেদনা। প্রত্যেকটা জিনিস যদি বের করে নেওয়া লাগে তাহলে কিন্তু পরীক্ষার হলে ঝামেলা। এই জন্য আমি বারবার লিখতেছি যেন তোমাদের অ্যাটলিস্ট মনে থাকে, তোমাদের যেন প্র্যাকটিস হয়। ঠিক আছে? এগুলো কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখা লাগবে। ওকে, এখন আপনি বললেন যে ভাইয়া বুঝলাম, রেস্টেরটা বুঝলাম, গতিশীল 90 ডিগ্রিটা বুঝলাম, 0 ডিগ্রিটা বুঝলাম, 180 ডিগ্রিটা বুঝলাম। যদি অন্য কিছু হয়, ধরেন ভাইয়া 30 ডিগ্রি কোণে প্রবেশ করছে। ও মাই গড, কত ডিগ্রি কোণে প্রবেশ করছে? 30 ডিগ্রি কোণে প্রবেশ করছে। এইটা আবার কেমন ব্যাপার ভাইয়া? ধরো এই
ঠিক আছে, এই এবং এই। ওকে, আমাদের ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ধরো আমাদের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই দিক বরাবর। কোন দিকে? লেটস সাপোজ এই দিক বরাবর। এই দিক বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এবং আমাদের চার্জ প্রবেশ করছে এই দিক বরাবর, এই দিক। এটা হচ্ছে ভি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সেক্ষেত্রে কি হইতো বলেন তো? যদি 90 ডিগ্রি বা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি বাদে অন্য যে কোনো কোণে চার্জ গতিশীল হয় বা ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করে, সেক্ষেত্রে আমরা যেটা করতাম, বেগকে দুইটো উপাংশে ভাগ করতাম। এই বরাবর হইতো হচ্ছে ভি সাইন থিটা এবং এই বরাবর হইতো হচ্ছে ভি কস থিটা। মনে পড়ে রুবি রায়, সরি মনে পড়ে কিনা দেখো, এখানে ভি সাইন থিটা যেটা, সেটা কি ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব। সো বেগের এই উপাংশটা হচ্ছে চার্জকে ঘুরাইতো বৃত্তাকার পথে, এবং এই যে উপাংশটা এটা কি ম্যাগনেটিক ফিল্ড বরাবর। সো ম্যাগনেটিক ফিল্ড বরাবর বেগের যে উপাংশ, সেটা তো চার্জকে জাস্ট সামনে আগায় নিয়ে যাবে, আর কোনো কিছু না। কারণ এই উপাংশের জন্য কিন্তু কোনো ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হবে না। তুমি বলতে পারো যে ভাইয়া আমার ম্যাগনেটিক ফোর্স তো এটার জন্য আসা উচিত, এটার জন্য না। ম্যাগনেটিক ফোর্স জাস্ট একটার জন্য আসবে। কোনটার জন্য? এই লম্ব উপাংশের জন্য। আনুভূমিক উপাংশের জন্য কোনো রকম ম্যাগনেটিক ফোর্স আসবে না। কেন? কারণ আনুভূমিক বরাবর বা ম্যাগনেটিক ফিল্ড বরাবর যখন চার্জ গতিশীল হয়, তার জন্য কোনো ম্যাগনেটিক ফোর্স আমরা পাই? এখানে কোনো ম্যাগনেটিক ফোর্স পাইছি? পাই নাই। তার মানে বেগের যে দুটো উপাংশ থাকে, তার মধ্যে উলম্ব যে উপাংশটা, সে হচ্ছে চার্জকে ঘুরাবে, এবং আনুভূমিক যে উপাংশটা, সে চার্জকে সামনে আগায় নিয়ে যাবে। তাহলে গতিপথ কেমন হবে? গতিপথ হইতো হেলিকাল। কেমন হইতো গো? গতিপথ হইতো হেলিকাল পাথ। মনে আছে কিনা? কি হইতো? হেলিকাল পাথ। ওকে, একদম সহজ। এবং এখানে যে বেগ যেটা ছিল, যেটা তোমার ভি কস থিটা, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকতো। কেন? ওই বরাবর কোনো ত্বরণ নাই, বেগের মান কেন চেঞ্জ হবে? ভি সাইন থিটা, এটার মান কি চেঞ্জ হইতো না? ভি সাইন থিটার মান তো কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন তোমার মনে আবার কনফিউশন যে ভাইয়া ভি সাইন থিটার জন্য তো ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়েছে, তাহলে ফোর্স যদি আসে বেগের মান চেঞ্জ হবে না? না, এখানে ম্যাগনেটিক ফোর্সটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে, এবং কেন্দ্রমুখী বল কখনোই বেগের মান পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র বেগের ডিরেকশন চেঞ্জ করে। সেম কাহিনী কিন্তু এখানেও, এখানে কিন্তু বেগের মান চেঞ্জ হবে না। ভি কি হবে? ভি হবে কনস্ট্যান্ট। তুমি বলতে পারো যে কেন ভাইয়া, কেন বেগের মান চেঞ্জ হবে না? কারণ হচ্ছে এখানে বেগের জন্য আমরা একটা ফোর্স পাবো, দ্যাটস ট্রু। এই বেগের জন্য এখানে কি তৈরি হবে? একটা ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে, বাট সেই ফোর্সটা কাজ করবে কেন্দ্রমুখী বল হিসাবে, এবং কেন্দ্রমুখী বল কখনোই বেগের মানে কোনো পরিবর্তন আনতে পারে না। সে জাস্ট কি করে? বেগের ডিরেকশনটা চেঞ্জ করে। ক্লিয়ার? সো এই হচ্ছে ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্সের রিক্যাপ। এখন আমরা পড়তে পারবো লরেন্স ফোর্স। আসেন কেস অ্যানালিসিস শুরু। প্রথম কথা ভাইয়া, কেস নাম্বার 1। ভাইয়া কেস নাম্বার 1-এ কি বলছে দেখো, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের সাথে সমান্তরাল, এটা হচ্ছে প্যারালাল সিম্বল, এবং চার্জ কিসে আছে? রেস্টে আছে। চার্জ অ্যাট রেস্ট মানে চার্জ হচ্ছে থেমে আছে, স্থির। আচ্ছা, এই অবস্থায় কি হবে? তাহলে আসেন আমরা একটু অ্যানালাইসিস শুরু করি। প্রথমে আমরা সবসময় ইলেকট্রিক ফিল্ডের অ্যানালাইসিসটা করব, তারপর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের অ্যানালাইসিসে যাব। ঠিক আছে, ওকে। তাহলে এই বরাবর আছে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, এবং সেম ডিরেকশন বরাবর আছে কি? ইলেকট্রিক ফিল্ড। ভাইয়া কেমনে বুঝলেন? বলাই তো আছে, ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড পরস্পরের সমান্তরাল বা হচ্ছে প্যারালাল। ওকে, তার মানে আমার ম্যাগনেটিক ফিল্ড যেদিকে, আমার ইলেকট্রিক ফিল্ডও সেদিকে। এখন এর মধ্যে আমরা কি করছি? একটা চার্জ রাখছি। কি করেছি ভাইয়া? এখানে রেখেছি একটা চার্জ। চার্জ কেমনে আছে? রেস্টে, মানে শুরুতে রেস্টে আছে। তাহলে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0। ওকে, চার্জের আদিবেগ কত? 0। এখন তুমি একটু দেখো তো, ওর উপর কি পরিমাণ ইলেকট্রিক ফোর্স কাজ করবে? কি ভাইয়া? ওর উপর কি পরিমাণ ইলেকট্রিক ফোর্স কাজ করবে, এটা হচ্ছে আমরা একটু দেখব। তাহলে আসেন প্রথমে ইলেকট্রিক ফোর্স। বলো কতটুকু ইলেকট্রিক ফোর্স কাজ করবে? ভাইয়া ইলেকট্রিক ফোর্স কি কাজ করবে? চার্জ তো স্থির। আরে চার্জ স্থির হোক গতিশীল হোক, ইলেকট্রিক ফোর্স সবসময় কাজ করবে। যদি চার্জ স্থির হয় সেক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না, বাট ইলেকট্রিক ফোর্স তো অবশ্যই কাজ করবে। তাহলে বলেন ওর উপর ক্রিয়াশীল ইলেকট্রিক ফোর্স কত হবে? ইলেকট্রিক ফোর্স হবে এই দিক বরাবর, ইলেকট্রিক ফিল্ড বরাবর, এবং সেই ইলেকট্রিক ফোর্সের মান হবে FE ইজ ইকুয়ালস টু QE। তার মানে চার্জের উপর বল তো একটা কাজ করতেছে। বল যদি কাজ করে চার্জের ত্বরণ হবে না? অবশ্যই হবে। বলেন চার্জের ত্বরণ কত হবে? আমরা লিখতে পারি MA ইজ ইকুয়ালস টু QE। তার মানে A ইজ ইকুয়ালস টু QE ডিভাইডেড বাই M। এটা কি? এটা হচ্ছে ইলেকট্রিক ফোর্সের জন্য চার্জের ত্বরণ।
সেই ত্বরণটা কোন দিকে ঘটবে? ফোর্স যেদিক কাজ করতেছে সেই দিকেই ঘটবে। ভাইয়া ফোর্স কোন দিক কাজ করতেছে? ফোর্স কাজ করতেছে ডান দিকে, তাহলে এই ফোর্সের জন্য ত্বরণ কোন দিকে তৈরি হবে? ডান দিকেই তৈরি হবে। ওকে, তাহলে আমাকে বলো তো এই চার্জের উপর কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করবে? ইলেকট্রিক ফোর্স তো বের করে ফেলছি যে হ্যাঁ ওর উপর একটা ইলেকট্রিক ফোর্স কাজ করতেছে, সেই ইলেকট্রিক ফোর্সের জন্য ত্বরণ হচ্ছে। প্রশ্ন হচ্ছে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে কিনা। তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া চার্জ তো রেস্টে আছে, তাহলে তো ম্যাগনেটিক ফোর্স কাজ করার কথা না। দেখো চার্জ তো একদম শুরুতে রেস্টে, যখনই ইলেকট্রিক ফোর্স কাজ করা শুরু করছে চার্জের ত্বরণ ঘটা শুরু হয়েছে না, এই যে চার্জের ত্বরণ। তো চার্জের যদি ত্বরণ ঘটে সময়ের সাথে সাথে চার্জের বেগ বাড়তে থাকবে না? বাড়তে থাকবে, তার মানে ম্যাগনেটিক ফোর্স আসার কিন্তু একটা সুযোগ আছে। এজন্য আমাদের যেটা করতে হবে চার্জের বেগের একটা সমীকরণ বের করতে হবে। কি বলেন ভাইয়া চার্জের বেগের সমীকরণ কেমনে বের করবো? দেখো খুবই সহজ। ধরি টি সেকেন্ড পর চার্জের যে বেগ সেটা হচ্ছে ভি, তাহলে ভি কত হবে? ভি হবে হচ্ছে আদি বেগ ইন্টু ত্বরণ ইন্টু সময়। যাই না গতিবিদ্যার নর্মাল ফর্মুলা ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি বা ভি ইজ ইকুয়ালস টু ভি নট প্লাস এটি। আমার আদি বেগ কত? চার্জ শুরুতে রেস্টে ছিল, তার মানে আদি বেগ হচ্ছে 0। ত্বরণ কত? কিউ ই ডিভাইডেড বাই এম মাল্টিপ্লাইড বাই টি। তাহলে বেগের সমীকরণ কি আসতেছে? বেগের সমীকরণ আসতেছে কিউ ই বাই এম মাল্টিপ্লাইড বাই টি। বেগটা কেমন বেগ? পরিবর্তনশীল বেগ। কি ভাইয়া? পরিবর্তনশীল। দেখো সময় যত বাড়বে বেগের মানটাও বাড়তে থাকবে। এবং এই ফর্মুলা আমরা কেন অ্যাপ্লাই করতে পারলাম? কারণ ত্বরণটা ছিল হচ্ছে সমত্বরণ। গতিবিদ্যার এইসব ফর্মুলা কিন্তু শুধুমাত্র সমত্বরণের জন্য অ্যাপ্লিকেবল। তুমি যদি এই ফর্মুলাটা দেখো, কিউ চার্জের মান কনস্ট্যান্ট, ইলেকট্রিক ফিল্ড তো কনস্ট্যান্ট, চার্জের ভর কনস্ট্যান্ট। ক্লিয়ার গাইস? তার মানে চার্জের শুরুতে বেগ না থাকলেও একদম টি ইজ ইকুয়ালস টু সামথিং সেকেন্ড, ধরো 0.001 সেকেন্ড, তার মধ্যেও কিন্তু চার্জ একটা বেগ লাভ করে ফেলবে। কেন? কারণ ইলেকট্রিক ফোর্স কাজ করতেছে, ইলেকট্রিক ফোর্স চার্জের মধ্যে একটা ত্বরণ তৈরি করবে এবং সেটা চার্জের বেগকে কন্টিনিউয়াসলি বৃদ্ধি করতে থাকবে। দ্যাট মিনস চার্জ গ্র্যাজুয়ালি গতিশীল হইতে থাকবে এবং যখন চার্জ গতিশীল হইতে থাকবে তার উপর একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করা উচিত। সেই ম্যাগনেটিক ফোর্সের মান কত হবে? ভাইয়া ম্যাগনেটিক ফোর্সের মান না 0 হবে। কি বলেন ভাইয়া ম্যাগনেটিক ফোর্স 0 কেন হবে? আপনি প্রথমে বললেন চার্জ রেস্টে, আমি বললাম ম্যাগনেটিক ফোর্স 0, তারপর আপনিই দেখাইলেন যে না চার্জ আসলে রেস্টে না, চার্জ শুরুতে রেস্টে, ইলেকট্রিক ফোর্সের প্রভাবে চার্জের বেগের মান কন্টিনিউয়াসলি বাড়তেছে। এবার তো ভাইয়া একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করা উচিত, গতিশীল হলে তো ম্যাগনেটিক ফোর্স কাজ করে। গতিশীল হইলেই কি ম্যাগনেটিক ফোর্স কাজ করে? না, যদি 0 ডিগ্রি কোণে বা 180 ডিগ্রি কোণে গতিশীল হয় তখন কিন্তু ম্যাগনেটিক ফোর্স কাজ করে না। দেখো তোমার ইলেকট্রিক ফিল্ড যেই দিকে ম্যাগনেটিক ফিল্ডও সেই দিকে, তোমার বল কাজ করছে কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডের দিকে, বা বলতে পারো ম্যাগনেটিক ফিল্ডের দিকে। এই চার্জের ত্বরণ ঘটছে কোন দিকে? এই সেম ডিরেকশনে। তার মানে চার্জের যে বেগ সেটা কোন দিক বরাবর কাজ করবে? চার্জের বেগও তো এই দিকেই কাজ করবে বাবা। তাহলে বেগ যেই দিকে ম্যাগনেটিক ফোর্সও, ম্যাগনেটিক ফিল্ডও তো সেই দিকে, তাহলে ম্যাগনেটিক ফোর্স কত হবে? অবশ্যই 0 হবে। এখানে থিটার মান 0 ডিগ্রি গো। দেখো চার্জ গতিশীল কোন দিকে? চার্জ গতিশীল এই দিকে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ডও তো এই দিকে। দুজনের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে ম্যাগনেটিক ফোর্সের মান কত হবে? 0 হবে। ক্লিয়ার? তাহলে এখানে লরেন্স ফোর্স কত হবে? এখানে লরেন্স ফোর্স হবে FL ইজ ইকুয়ালস টু FB প্লাস FE। FB এর মান কত? FB এর মান তো 0, এখানে কোনো ম্যাগনেটিক ফোর্সই নাই। FE এর মান কত? FE এর মান হচ্ছে QE, তার মানে এই কেসে QEটাই হবে হচ্ছে লরেন্স ফোর্স। বুঝতে পেরেছো? এটাই আমাদের কি এই কেসে লরেন্স ফোর্স। ক্লিয়ার গাইস? একদম সহজ। ওকে, এবং ওর বেগের সমীকরণটা কি হবে? ওর বেগের সমীকরণটা মাথায় রেখো, এটা ইম্পর্টেন্ট। v is equals to QE divided by m multiplied by t। এখান থেকে যদি তোমাকে ছোট ছোট দুটো গ্রাফ আঁকতে বলে, কিরকম গ্রাফ আঁকতে বলতে পারে ভাইয়া? যদি কখনো বলে এমসিকিউ তে আসতে পারে, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ঠিক আছে? ওকে, ধরো তোমাকে বললো, ও সরি এটা কাটতেছি কেন, কাটতে হবে হচ্ছে এইটা। ওকে, লেট সাপোজ তোমাকে বললো এই কেসটাতে বেগ বনাম সময়ের লেখচিত্র আঁকতে। বলো তো গ্রাফ কেমন হবে? গ্রাফ হবে মূলবিন্দুগামী সরলরেখা। কি বলেন ভাইয়া মূলবিন্দুগামী সরলরেখা কেন হবে? বেগের সমীকরণের দিকে তাকাও তো, বেগটা কি? বেগ হচ্ছে v ইজ ইকুয়ালস টু QE ডিভাইডেড বাই m মাল্টিপ্লাইড বাই t। v কে কোন অক্ষে বসাইছো? y অক্ষে। t কে কোন অক্ষে বসাইছো? x অক্ষে। এই পার্টটা তো কনস্ট্যান্ট, দ্যাট মিন্স y ইজ ইকুয়ালস টু mx। বুঝছেন? বা v ইজ প্রপোর্শনাল টু t। t এর মান যখন 0 তখন আমার বস্তু রেস্টে ছিল। যত সময় গেছে ইলেকট্রিক ফোর্সের জন্য অ্যাক্সিলারেটেড হইছে এবং বেগের মানটা গ্র্যাজুয়ালি
বাড়তে থাকছে। যদি এখান থেকে বলে ঢাল নির্ণয় করো, বলো তো ঢাল নির্ণয় করতে পারবা না। এই গ্রাফের ঢাল হবে কিউ ই ডিভাইডেড বাই এম, ঠিক আছে? বা ঢালটাকে তুমি চাইলে এম প্রাইম দিয়েও প্রকাশ করতে পারো। বুঝছো? একদম সহজ। যদি বলে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র আঁকো, কি বলে? যদি বলে যে না বেগ বনাম সময় না, ত্বরণ বনাম সময়ের লেখচিত্র আঁকো, সেই গ্রাফ কেমন হবে? সেই গ্রাফ হবে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। কেন? ত্বরণের মান তো কনস্ট্যান্ট, সমত্বরণ না, ত্বরণ তো কনস্ট্যান্ট, সো গ্রাফ হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। বুঝতে পেরেছো? একদম সহজ। তার মানে আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যদি প্যারালাল থাকে, মানে দুটো যদি সেম ডিরেকশনে কাজ করে, এবং তার মধ্যে তুমি যদি একটা চার্জকে রেস্টে রেখে দাও বা স্থির অবস্থানে রেখে দাও, সেক্ষেত্রে তার উপর কখনোই ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না। ইলেকট্রিক ফোর্স কন্টিনিউয়াসলি তাকে সামনে নিয়ে যাবে, বাট ম্যাগনেটিক ফিল্ডের সাথে যেহেতু তার মধ্যবর্তী কোণ সবসময় 0 ডিগ্রি থেকে যাচ্ছে, ম্যাগনেটিক ফোর্সের মান সব সময় শূন্য থাকবে। তাহলে লরেন্স ফোর্স কত হবে? ম্যাগনেটিক ফোর্স প্লাস ইলেকট্রিক ফোর্স। যেহেতু ম্যাগনেটিক ফোর্সের মান শূন্য, সেখানে লরেন্স ফোর্স হবে শুধুমাত্র ইলেকট্রিক ফোর্সের সমান। অ্যাক্সিলারেশন কত হবে? এটা হবে হচ্ছে অ্যাক্সিলারেশন যেটা তৈরি হবে শুধুমাত্র ইলেকট্রিক ফোর্সের জন্য। এবং বেগের সমীকরণ কি হবে? কিউ ই ডিভাইডেড বাই এম মাল্টিপ্লাইড বাই টি। মনে থাকবে প্রত্যেকটা কেসেই কিন্তু আমরা এই জিনিসগুলো বের করবো। সহজ, একটা বুঝে গেলে বা দুইটা বুঝে গেলে পরেরগুলো এমনি বুঝবা পারবো। ভেরি গুড, নেক্সট আসো। কি এবার দেখো, এবার বলছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের সমান্তরাল এবং চার্জ মুভিং টুয়ার্ডস দ্য ফিল্ড, মানে ফিল্ডের দিকে চার্জ গতিশীল। মানে ভাইয়া, মানে বুঝান ভাইয়া, বাংলায় বলেন ভাই, বাংলায় বলেন। ঠিক আছে, দাঁড়াও। ওকে, এই 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 হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, দুইটা পরস্পরের প্যারালাল, আমরা কোয়েশ্চেনে বলেই দিছে। এবং চার্জ এবার স্থির না, তাহলে ভাই চার্জ কি? চার্জ এবার গতিশীল। কোন দিকে গতিশীল? টুয়ার্ডস দ্য ফিল্ড, মানে ফিল্ডের ডিরেকশনে গতিশীল। তাহলে চার্জ গতিশীল কোন দিকে? এই দিকে, মানে চার্জের একটা আদিবেগ আছে এবং সেই আদিবেগের মান হচ্ছে ভি নট। ওকে, এটা কি? এটা হচ্ছে চার্জের আদিবেগ। আদিবেগটা কোন দিক কাজ করতেছে? আদিবেগটা কাজ করতেছে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে বা ম্যাগনেটিক ফিল্ডের দিকে। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড তো পরস্পরের প্যারালালই আছে। ওকে, গুড। এখন এখান থেকে আমার দেখা লাগবে লরেন্স ফোর্স। লরেন্স ফোর্সের জন্য আমি দুটো জিনিস দেখবো, একটা কি? একটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স, আর একটা কি? আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। তাহলে প্রথমে আসেন ইলেকট্রিক ফোর্স। ভাইয়া ইলেকট্রিক ফোর্স কেমনে বের করব? একদম আগের মতোই। বলো তো, চার্জ স্থির থাকুক বা চার্জ গতিশীল থাকুক, তার সাথে কি ইলেকট্রিক ফোর্সের কোনো দেনা পাওনা আছে? না, ইলেকট্রিক ফোর্স সবসময় কাজ করবে। তার মানে ইলেকট্রিক ফোর্স এফ ই হবে হচ্ছে কিউ ই। ভাই ইলেকট্রিক ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? যেহেতু চার্জটাকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি, সো ইলেকট্রিক ফিল্ড যেদিকে ইলেকট্রিক ফোর্সও কাজ করবে সেম ডিরেকশনে। তাহলে আমি যদি বলি ইলেকট্রিক ফোর্সের ডিরেকশন, দ্যাট উইল বি দিস। এটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স। ঠিক আছে, একদম সহজ। তাহলে ভাই ইলেকট্রিক ফোর্স যদি কাজ করে, তার জন্য কি চার্জের একটা ত্বরণ হবে নাকি হবে না? অবশ্যই হবে, ফোর্স থাকলে তো ত্বরণ থাকবেই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ ই ইজ ইকুয়ালস টু এম এ ইজ ইকুয়ালস টু কিউ ই, দ্যাট মিনস এ ইজ ইকুয়ালস টু কিউ ই ডিভাইডেড বাই ক্যাপিটাল না স্মল এম। এইটা হচ্ছে চার্জের ত্বরণ। এই ত্বরণটা কেন আসলো? ইলেকট্রিক ফোর্সের জন্য। তাহলে ত্বরণের ডিরেকশন কোন দিকে হবে? ফোর্স যেদিকে, ত্বরণের ডিরেকশনও সেই দিকেই হবে। তার মানে চার্জটা ত্বরান্বিত হবে এই দিকে। ঠিক আছে, এই দিক বরাবর হচ্ছে চার্জটা ত্বরান্বিত হবে। দেখো তো ত্বরণের মান কি? ত্বরণের মান কনস্ট্যান্ট, তাই না? যদি ত্বরণের মান কনস্ট্যান্ট হয়, তাহলে টি সময় পরে চার্জের বেগ কত হবে? টি সময় পর চার্জের বেগ হবে ভি ইজ ইকুয়ালস টু ভি নট প্লাস এ টি। এবার ভি নট আছে, আদিবেগ এবার আছে, আগের বার আদিবেগ শূন্য ছিল, সো ধরলাম আদিবেগ ভি নটের মতোই রেখে দিলাম, প্লাস হচ্ছে এ, এর মান কত? কিউ ই ডিভাইডেড বাই এম মাল্টিপ্লাইড বাই টি। এই হচ্ছে বেগের ফর্মুলা। ঠিক আছে, এই কেসটাতে এইটা হবে হচ্ছে চার্জের বেগের সমীকরণ। বুঝতে পেরেছেন? এবং সেই বেগটা কোন দিকে? যেহেতু বস্তু গতিশীল ছিল এই দিকে, বস্তুর ত্বরণ এই দিকে, তাহলে বস্তুর বেগও বৃদ্ধি পাইতে থাকবে সেম ডিরেকশনে। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে ভাই এখান থেকে যদি আমাকে বলে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র আঁকো, কি হবে? একদম আগের মতোই হবে, এক্স অক্ষের সমান্তরাল। যদি বলে বেগ বনাম সময়ের লেখচিত্র আঁকো, এই বরাবর বেগ, এই বরাবর সময়, এখন কি হবে? এখন হবে হচ্ছে y ইজ ইকুয়ালস টু mx প্লাস c এর গ্রাফ।
ওকে, দেখো এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা ওয়াই, এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম দিলাম সি, এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম দিলাম এম প্রাইম, এবং এটা এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স। তার মানে গ্রাফ কি আসতেছে, ওয়াই ইজ ইকুয়ালস টু এম প্রাইম এক্স প্লাস সি। এটা কিসের গ্রাফ, একটা সরল রেখার গ্রাফ, যেটা কিনা ওয়াই অক্ষের ধনাত্মক অংশ থেকে কিছুটা পার্টকে ছেদ করবে। ওকে, এবং এটা ঢাল কত হবে, এটা ঢাল হবে হচ্ছে এই যে কিউ ই ডিভাইডেড বাই এম। ওকে, আগের মতোই কিউ ই ডিভাইডেড বাই এম। সো সময়ের সাথে সাথে বেগটা পরিবর্তন হইতে থাকবে, বাট বেগটা বৃদ্ধি পাইতে থাকবে কোন বরাবর, ত্বরণ যেদিকে হবে বেগটা সেই দিকে বৃদ্ধি পাবে। সো ত্বরণ কাজ করতেছে ফোর্সের ডিরেকশন বরাবর, ফোর্স আবার কাজ করতেছে ফিল্ডের ডিরেকশন বরাবর। তার মানে এই যে বেগটা বৃদ্ধি পাবে, এই বেগটা কোন বরাবর বৃদ্ধি পাবে, ফিল্ড বরাবর। ফিল্ড যে দিক কাজ করতেছে সেই ডিরেকশন হচ্ছে বেগ বৃদ্ধি পাবে। তাহলে ফিল্ডের ডিরেকশনে যদি বেগটা বৃদ্ধি পায়, ম্যাগনেটিক ফোর্সের মান কত হবে, এই তো চালাক যারা আছে তারা আসলে ধরে ফেলছে, এখানেও ম্যাগনেটিক ফোর্স হবে শূন্য। কি বলেন ভাইয়া, ম্যাগনেটিক ফোর্স আবার শূন্য? দ্য অ্যান্সার ইজ ইয়েস, ম্যাগনেটিক ফোর্স আবার শূন্য। কেন শূন্য, কারণ দেখো চার্জের বেগ বাড়তেছে, চার্জের আগেও একটা বেগ আছে, সব বুঝছি, বাট এগুলো কোন ডিরেকশনে, ম্যাগনেটিক ফিল্ডের সমান্তরালে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এবং চার্জের ভেলোসিটি যদি সেম ডিরেকশনে কাজ করে, এই দুটোর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, রাইট? সো থিটার মান এখনো কত, থিটার মান 0, এবং থিটার মান যদি 0 হয়, আমরা জানি ফর্মুলা কিউ ভিভি সাইন থিটা, থিটা যেখানে 0, সো সাইন 0 এর মান 0 চলে আসবে। আলটিমেটলি কোনো রকম ম্যাগনেটিক ফোর্স এই চার্জের উপর কাজ করবে না। সে গতিশীল, বাট ম্যাগনেটিক ফিল্ডের দিকে গতিশীল, তার বেগ বাড়তেছে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের দিকে বাড়তেছে। তাহলে ম্যাগনেটিক ফোর্স কত হবে, শূন্য। এখন তুমি বললে ভাইয়া ফোর্স যদি শূন্য হয় তাহলে বেগ কেমনে বাড়তেছে? আরও একটা ফোর্স আছে ইলেকট্রিক ফোর্স, সে বেগটাকে বৃদ্ধি করতেছে, বাট ম্যাগনেটিক ফোর্সের এখানে কোনো ভূমিকা নাই, কোনো ম্যাগনেটিক ফোর্স কাজই করবে না। ক্লিয়ার? তাহলে ভাইয়া লরেন্স ফোর্স কত হবে? ভাইয়া ভাইয়া আমাকে একটু বলেন না লরেন্স ফোর্স কত হবে? এই লরেন্স ফোর্স কেমনে বের করে, এফ বি প্লাস এফ ই, এফ বির মান 0, এফ এর মান কিউ ইন্টু ই। তাহলে লরেন্স ফোর্স কত হবে, লরেন্স ফোর্স হবে কিউ ইন্টু ই। এটাই হচ্ছে এই কেসে লরেন্স ফোর্স। ঠিক আছে, একদম সহজ, যে কোনো কিন্তু পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় এর মধ্যে যে কোনো কেস আসতে পারে। তুমি দেখবা তোমার বইয়ের মধ্যে জাস্ট লিখে রাখছে হ্যাঁ লরেন্স ফোর্স এইভাবে বের করে, কেস অ্যানালাইসিসগুলো মোস্ট প্রবাবলি নাই, আমাদের সময় তো ছিল না, তোমাদের নতুন বইয়ের মধ্যে দিছে কিনা আই এম নট শিওর, দিলে তো খুব ভালো, বাট তোমার এভাবে একটু কেস অ্যানালাইসিস করে যদি পড়ো, তাহলে পরীক্ষায় যেটাই আসুক এর বাইরে আসলে আসবে না। আমি মোটামুটি 7টার মতো কেস নিয়ে আসছি, এই 7টা যদি তোমার জানা থাকে এর বাইরে থেকে প্রশ্ন হবে না, ঠিক আছে? জাস্ট এই 7টা তোমার একটু জানা থাকা লাগবে, পরীক্ষায় যেটা আসবে তুমি খালি অ্যান্সার করে দিয়ে আসবা। ওকে, বুঝতে পারছো? তার মানে আমার চার্জের যদি একটা আদিবেগ থাকেও ফিল্ডের ডিরেকশনে, এবং দুইটা ফিল্ড যদি পরস্পরের সমান্তরাল হয়, সেক্ষেত্রে ইলেকট্রিক ফোর্স তো কাজ করবে, তার জন্য আমরা ত্বরণও পাবো, তার জন্য আমরা একটা বেগের বৃদ্ধির হারও পাবো, বা বেগটা কন্টিনিউয়াসলি বৃদ্ধিও পাইতে থাকবে সময়ের সাথে সাথে, কিন্তু আমরা কোনো ম্যাগনেটিক ফোর্স পাবো না, কারণ বেগটা কাজ করতেছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে। বেগ যদি ম্যাগনেটিক ফিল্ডের দিকে কাজ করে, সেক্ষেত্রে দুজনের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, সো আলটিমেটলি সেখানে কোনো রকম ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হবে না, লরেন্স ফোর্স হবে শুধুমাত্র ইলেকট্রিক ফোর্সের সমান। এবং লরেন্স ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে, স্বাভাবিক ইলেকট্রিক ফোর্স যেদিকে কাজ করতেছে লরেন্স ফোর্সও সেম ডিরেকশনেই কাজ করবে। ক্লিয়ার গাইস? শিওর? ভেরি গুড। নেক্সট কেস 3। ওকে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং এটা বোঝার মতো। সেটা কি, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এখনো প্যারালাল, বাট এইবার চার্জ মুভ করতেছে ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে, মানে লম্বভাবে। এইবার কিন্তু ঝামেলা আছে ভাইয়া, এইবার ঝামেলা আছে কেন ভাইয়া, কিরকম ঝামেলা, খেয়াল করে দেখো। এই বরাবর দুইটা ফিল্ড আছে, ওকে, একটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং আর একটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। দুইটা পরস্পরের প্যারালাল, সো অবভিয়াসলি সেম ডিরেকশনে কাজ করতেছে। আমাদের চার্জ কোন দিক গতিশীল, চার্জ ভাইয়া ফিল্ডের দিকে গতিশীল না, চার্জ মুভিং পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড, মানে হচ্ছে ফিল্ডের সাথে লম্ব বরাবর গতিশীল। তার মানে এই যে চার্জের বেগটা, সে ইলেকট্রিক ফিল্ডের সাথেও লম্ব এবং সে ম্যাগনেটিক ফিল্ডের সাথেও লম্ব, উভয়ের সাথে লম্ব বরাবর গতিশীল। আচ্ছা এরকম যদি হয় তাহলে কি হবে, আসো আমরা একটু ধরে ধরে অ্যানালাইসিস করি। প্রথমে আসো হচ্ছে ইলেকট্রিক ফোর্সে, কিসে, ইলেকট্রিক ফোর্স। দেখো সবসময় প্রথমে ইলেকট্রিক ফোর্স বের করবা, বুঝছো? প্রথমে কি করবা, ইলেকট্রিক ফোর্স বের করবা। আচ্ছা ইলেকট্রিক ফোর্সের জন্য কি হবে, খেয়াল করে দেখেন, ইলেকট্রিক ফোর্স আগের মতোই কাজ করবে। ইলেকট্রিক ফোর্সকে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, আপনি ইলেকট্রিক ফিল্ডের সাথে কত কোণে গতিশীল, তার সাথে কি ইলেকট্রিক ফোর্সের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। তাহলে ভাই ইলেকট্রিক ফোর্স আগেও যা ছিল
তাই একদম তোমাদের মতো হয় না, এই যে পরীক্ষা টরীক্ষা দিয়ে আসো মাঝে মধ্যে একটু মন টন খারাপ হয়, তারপর তোমরা মনে করো আরে না ভাই এইবার তো আমি পড়ে ফাটাই দিব, কিন্তু ওই যে যেই লাউ সেই কদু, পরীক্ষা যতই খারাপ হোক, পরীক্ষা যতই ভালো হোক, তোমার মন মতো হোক বা না হোক, তোমার পরীক্ষা দিয়ে আসার পর মনে হবে যে না ভাই এবার আমি পড়ে ফাটাই দিব, বাট 2 দিন পর যেই লাউ সেই কদু, একদম ইলেকট্রিক ফোর্সের মতো, কত অ্যাঙ্গেলে ক্রিয়াশীল দ্যাট ডাজন্ট ম্যাটার, ইলেকট্রিক ফোর্সের মান সেম থাকবে তোমাদের মতো, তোমরা কোনোদিন চেঞ্জ হবে না, ঠিক আছে? যাই হোক, বলে ইলেকট্রিক ফোর্স কোন দিক কাজ করবে? ইলেকট্রিক ফোর্স কাজ করে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এই যে এই দিক বরাবর। তাহলে ইলেকট্রিক ফোর্স কিন্তু এই দিক বরাবর। কোন দিক বরাবর? এই দিক বরাবর ইলেকট্রিক ফোর্স। চার্জ গতিশীল কোন দিক বরাবর? চার্জ কিন্তু এই দিক বরাবর গতিশীল, বাট ইলেকট্রিক ফোর্স হচ্ছে এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর যদি একটা ফোর্স আসে, এই দিক বরাবর একটা ত্বরণ আসবে, এবং এই দিক বরাবর যদি একটা ত্বরণ আসে, তার জন্য এই দিক বরাবর একটা বেগ আসবে। কি বলেন ভাই, কেমনে আসবে? আসো বের করে দেখাচ্ছি। এই ফোর্সের জন্য একটা ত্বরণ আমরা পাবো না? অবশ্যই পাবো। সেটা কত হবে? আগের মতোই এম এ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। তাহলে এ হবে হচ্ছে কিউ ই ডিভাইডেড বাই এম। ঠিক আছে ভাইয়া, বেগ কত হবে? বেগের ফর্মুলা আমরা জানি, ভি প্রাইম ইজ ইকুয়ালস টু ভি নট প্রাইম প্লাস এটি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে ভি নট কত? চার্জের কোনো আদিবেগ আছে? হ্যাঁ, তুমি বললা চার্জের তো একটা আদিবেগ আছে ভাইয়া। আদিবেগ কত? এই যে ভি। আমি ত্বরণ অ্যাপ্লাই করছি কোন বরাবর, বা ত্বরণ কাজ করতেছে কোন বরাবর? ত্বরণ কাজ করতেছে কিন্তু ফোর্সের ডিরেকশনে। ফোর্স যেদিক কাজ করবে সেই দিক বরাবর ত্বরণ কাজ করবে। আচ্ছা, যেই দিক বরাবর ত্বরণটা হচ্ছে বা ফোর্সটা কাজ করতেছে, সেই দিক বরাবর কোনো আদিবেগ আছে? না, সেই দিক বরাবর কিন্তু আদিবেগ নাই। আদিবেগ তো আছে লম্ব বরাবর। ফোর্স কাজ করতেছে বা ত্বরণ কাজ করতেছে ফিল্ড বরাবর। তাইলে এই ফিল্ড বরাবর বা এই ডিরেকশনে আদিবেগের উপাংশ কত? ভি কস 90। যেমন আমরা যখন প্রাস পড়ছিলাম, প্রাসের কথা মনে করে দেখো, একটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের কথা চিন্তা করো। তার আদিবেগের মান ধরো ভি, বা তার আদিবেগের মান ধরো ভি নট। এটা কোন বরাবর? এক্স অক্ষ বরাবর। যদি তোমাকে বলা হইতো উলম্ব বরাবর তার আদিবেগ কত? ভি নট কস 90। একদম সেম আদিবেগ আছে, বাট এই ডিরেকশনে। আমার তো অ্যাক্সিলারেশন হচ্ছে এই দিকে, বা ফোর্স কাজ করতেছে এই দিকে। তাহলে এই ডিরেকশনে আদিবেগ কত? এই ডিরেকশনে আদিবেগ কিন্তু শূন্য। বুঝতে পারছেন? তার মানে যেই দিক বরাবর আমার অ্যাক্সিলারেশন বা যেই দিক বরাবর ফোর্স, সেই দিক বরাবর কোনো আদিবেগ নাই। সেই দিক বরাবর আদিবেগের মান কত? সেই দিক বরাবর আদিবেগের মান হচ্ছে 0। ওকে, তাহলে আদিবেগ শূন্য। টা টা টা। আদিবেগ কত? আদিবেগ হচ্ছে শূন্য। ত্বরণ কত? কিউ ই ডিভাইডেড বাই এম মাল্টিপ্লাইড বাই টি। তাহলে বেগ কত হবে? বেগ হবে হচ্ছে ভি প্রাইম ইজ ইকুয়ালস টু কিউ ই বাই এম মাল্টিপ্লাইড বাই টি। এই বেগটা কিসের জন্য আসবে? এই বেগটা আসবে ইলেকট্রিক ফিল্ডের জন্য। কোন দিকে আসবে? যেই দিক বরাবর চার্জটা ত্বরান্বিত হচ্ছে সেই দিক বরাবর আসবে। তার মানে চার্জ একটা বেগ তো পাবে এই ডিরেকশন বরাবর, এবং সেই বেগের মান কত হবে? সেই বেগের মান হবে হচ্ছে ভি প্রাইম ইজ ইকুয়ালস টু কিউ ই ডিভাইডেড বাই এম মাল্টিপ্লাইড বাই টি। ওকে, এই দিক বরাবর চার্জ একটা বেগ লাভ করবে। এবং দেখো বেগটা কিন্তু পরিবর্তনশীলই তো হওয়ার কথা ছিল। আমার তো ফোর্স কন্টিনিউয়াসলি কাজ করতেছে, ইলেকট্রিক ফোর্স সব সময় আছে, তার মানে ত্বরণও সব সময় আছে। ত্বরণ যদি থাকে, সময়ের সাথে সাথে বেগটা বৃদ্ধি পাবে না? অবশ্যই বৃদ্ধি পাবে। তুমি এখানে টি এর মান বাড়াও, বেগের মান বাড়তে থাকবে। তো এটা চেঞ্জেবল ভেলোসিটি, বা যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছেন? এবং এই যে বেগটা, এটা কিসের জন্য আসছে? বারবার বলছি, এটা কিন্তু শুধুমাত্র ইলেকট্রিক ফোর্সের জন্য আসছে। এটার সাথে কিন্তু ম্যাগনেটিক ফোর্সের কোনো সম্পর্ক নাই। আমরা এখনো ম্যাগনেটিক ফোর্স কি শুরুই করি নাই, আমরা পড়তেছি এখনো ইলেকট্রিক ফোর্স নিয়ে। সো এই যে বেগটা, চার্জটা প্রাপ্ত হয়েছে, সেটা শুধুমাত্র কার জন্য? ইলেকট্রিক ফোর্সের জন্য। ক্লিয়ার? গুড। তার মানে আমাদের চার্জ এই ইলেকট্রিক ফোর্সের জন্য এই দিক বরাবর হবে। সে বেগ হবে হচ্ছে কিউই ডিভাইডেড বাই এম মাল্টিপ্লাইড বাই টি। টাইমের মান যত বাড়তে থাকবে, বেগের মানটাও তত বাড়তে থাকবে। এবার আসো ম্যাগনেটিক ফোর্স। এবার কি ভাইয়া? এবার হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। ওকে, আচ্ছা, এইবার কি ম্যাগনেটিক ফোর্স কাজ করবে? এতক্ষণ ধরে দেখতেছিলাম ম্যাগনেটিক ফোর্সের মান ছিল শূন্য। আচ্ছা, এটা কিন্তু ভ্যারিয়েবল। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ভ্যারিয়েবল। এবং আমি যদি এটাকে আনুভূমিক চিন্তা করি, তাহলে এটা কাজ করবে হচ্ছে আনুভূমিক বরাবর বা ফিল্ড বরাবর। কোন বরাবর? ফিল্ড বরাবর। ওকে, এখন আসুন ম্যাগনেটিক ফোর্স। এতক্ষণ ধরে আমরা দেখতেছিলাম ম্যাগনেটিক ফোর্স শূন্য। এবারও কি ম্যাগনেটিক ফোর্স শূন্য হবে? না। দেখো, এবার কিন্তু চার্জের বেগ দুইটা।
চার্জের বেগ কয়টা? চার্জের বেগ হচ্ছে দুইটা। একটা বেগ যেটা ইলেকট্রিক ফোর্সের জন্য আসছে সেটা কাজ করতেছে ম্যাগনেটিক ফিল্ড বরাবর, তাহলে এই বেগের জন্য কোনো ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে না। দেখেন চার্জের বেগ কয়টা? চার্জের বেগ হচ্ছে দুইটা, এই হচ্ছে চার্জ, ওকে, তার একটা বেগ হচ্ছে এই দিকে, সেটা হচ্ছে ভি প্রাইম, সেটার মান কত? সেটার মান হচ্ছে কিউ ই ডিভাইডেড বাই এম মাল্টিপ্লাইড বাই টি। আর একটা বেগ হচ্ছে এই দিকে, যে এটা এটা কোন বেগ? এটা তার আদি বেগ, শুরুতেই আমরা তাকে একটা বেগ দিছিলাম, সেই বেগটা হচ্ছে এই ভি, তাহলে এই দিক বরাবর তার একটা আদি বেগ আছে, সেটা হচ্ছে ভি। ওকে, আমার ফিল্ড কোন দিকে? আমার ফিল্ড হচ্ছে এই ডিরেকশন বরাবর, কোন বরাবর? এই বরাবর হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তাহলে আমার চার্জের দুইটা বেগ আছে, বলো তো কোন বেগের জন্য এখানে ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে? ভাইয়া এই বেগের জন্য। কচু, এই বেগের জন্য কেমনে ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে? এই বেগ তো ম্যাগনেটিক ফিল্ডের দিকে, ফিল্ডের দিকে যে বেগ কাজ করে সেটা কি কোনো ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করতে পারে? না। তার মানে এই বেগের জন্য কোনো ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে না। দেখো, এটার জন্য কোনো ম্যাগনেটিক ফোর্স পাবো না। বুঝতে পেরেছেন? একদম সহজ। ভাইয়া এইটার জন্য পাবো? ইয়েস, এটার জন্য কিন্তু পাবো। এবং এইটাই যে বেগটা, এটা কেমনে কাজ করতেছে? ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব বরাবর, মানে 90 ডিগ্রি কোণে। তাহলে ম্যাগনেটিক ফোর্সের মান কত হবে? ম্যাগনেটিক ফোর্সের মান হবে এফ বি ইজ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন 90, দ্যাট মিনস কিউ ভি বি। ওকে ভাইয়া, চার্জ কেমনে গতিশীল হবে? ফোর্স কোন দিক কাজ করবে বলেন তো? ফোর্সের ডিরেকশন কেমনে বের করতেন ম্যাগনেটিক ফোর্সের? ধরেন এখানে আপনার চার্জ আছে, ঠিক আছে, এই হচ্ছে চার্জ, সেই দিক বরাবর গতিশীল, এবং ম্যাগনেটিক ফিল্ড আছে হচ্ছে তল বরাবর ভিতরের দিকে, এদিক, ঠিক আছে। ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন কেমনে বের করতাম? কেমনে বের করতে বলতো? ভি ক্রস বি, এই বরাবর আছে হচ্ছে ভি, ভিতরের দিকে আছে হচ্ছে বি, সো ভি থেকে বি এর দিকে ক্রস গুণ করে, যে ভি থেকে বি এর দিকে ক্রস গুণ করো, তাইলেই দেখো উপরের দিক বরাবর বুড়ো আঙ্গুল কাজ করবে, যে ভি থেকে বি এর দিকে ক্রস গুণ, বি আছে হচ্ছে ভিতরের দিকে, সেক্ষেত্রে আমার বুড়ো আঙ্গুল কাজ করতেছে উপরের দিকে, তারপরে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে? উপরের দিকে। আর একটা সহজ নিয়ম শিখাই, আরো একটা সহজ নিয়ম আছে। সহজ নিয়মটা কি জানো? সেটা হচ্ছে হাতের তালুটা এইভাবে নেওয়া লাগবে, ওকে। এই যে বুড়ো আঙ্গুলটা দিবা হচ্ছে চার্জের গতির দিকে, এবং এই আঙ্গুলগুলা এগুলা দিবা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে। তাইলে তোমার তালু বা পাম যেদিকে কাজ করবে সেটাই হবে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন। কি বলেন ভাইয়া, এটা কেমনে খাটে? দেখো, তোমার চার্জ কোন দিক গতিশীল? ডান দিকে, তো একটা কাজ করে বুড়ো আঙ্গুলকে দাও ডান দিকে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ভিতরের দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের বরাবর দাও হচ্ছে আঙ্গুলগুলাকে, এই যে ভিতরের দিকে। পাম কোন দিকে? পাম হচ্ছে উপরের দিকে, তাহলে এই দিক বরাবর হবে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। বুঝছো? ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? এই যে এইদিকে। দেখো, এটা একটা নতুন নিয়ম, চাইলে লিখে রাখতে পারো, ঠিক আছে, এটা মজার আছে, এটা সহজ। দেখেন আরো একটা দেখাই, ধরো এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে, কোন দিকে ভাইয়া? ভিতরের দিকে ভাইয়া। চার্জ কোন দিক গতিশীল? ধরো সেম ডিরেকশনে চার্জ গতিশীল, কোন দিকে? চার্জ এই দিক গতিশীল। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ম্যাগনেটিক ফোর্স কোন দিক কাজ করবে? দেখো, বুড়ো আঙ্গুল যাবে চার্জের গতির দিকে, এবং এই যে এই চারটা আঙ্গুল, এই চারটা আঙ্গুল কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ডের দিকে। ম্যাগনেটিক ফিল্ড তো বাইরের দিকে, তাহলে দেখেন আমার বুড়ো আঙ্গুল হচ্ছে এই ডান দিকে চার্জের গতির দিকে, এবং এই চারটা আঙ্গুল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে। তাহলে আমার এই পাম বা হাতের তালু কোন দিকে? নিচের দিকে। এই নিচের দিকে হবে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে। তাহলে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে হবে? ম্যাগনেটিক ফোর্স হবে এই দিক বরাবর। ভাইয়া ভালোই তো লাগে, আরো একটা এক্সাম্পল দেন। ঠিক আছে, তোমার জন্য আরেকটা পার। দেখো, আমার চার্জ ধরো গতিশীল এই দিকে, ওকে, এবং ম্যাগনেটিক ফোর্স ধরো, সরি ম্যাগনেটিক ফিল্ড ধরো এই দিকে। এবার ম্যাগনেটিক ফোর্স কোন দিকে হবে? খুবই সহজ, তোমার চার্জ গতিশীল এই দিকে, তাই না? তাহলে বুড়ো আঙ্গুলটাকে চার্জের দিকে দাও, আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে উপরের দিকে, তাহলে চারটা আঙ্গুলের মাথাকে উপরের দিকে দাও। হাতের তালু কোন দিকে? বাম দিকে, সরি বাম দিকে না, সামনের দিকে। সেক্ষেত্রে তোমার ম্যাগনেটিক ফোর্সটাও হবে সামনের দিকে, ওকে। এই কেসে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে? সামনের দিকে, ওকে। ভাই আরও একটা এক্সাম্পল দেন। ওকে, কোনো সমস্যা নাই। এই হচ্ছে তোমার চার্জ, এই বরাবর হচ্ছে সে গতিশীল, এই বরাবর চার্জের বেগ, এবং ম্যাগনেটিক ফিল্ড ধরো নিচের দিকে। এবার কি হবে? চার্জ গতিশীল কোন দিকে? চার্জ গতিশীল হচ্ছে এই দিকে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে নিচের দিকে। এই যে চার্জ গতিশীল এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড নিচের দিকে, তার মানে চারটা আঙ্গুল যাবে নিচের দিকে। তোমার পাম কোন দিক যাচ্ছে? ভিতরের দিকে, তার মানে ম্যাগনেটিক ফোর্স হচ্ছে ভিতরের দিকে। ক্লিয়ার? সো এখানে যে ফোর্সটা আসবে, এটা আসবে হচ্ছে বাইরের দিকে,
বের করে দেখো বাইরের দিকে আসবে, আর এখানে যে ফোর্সটা আসবে সেটা হচ্ছে ভিতরের দিকে আসবে। অথবা তুমি ওই যে ভি ক্রস বি দিয়েও করতে পারতা। এখানে আসে হচ্ছে ভি, ভি থেকে বি এর দিকে ক্রস গুণ করো, বুড়ো আঙ্গুল বাইরের দিকে, তার মানে ম্যাগনেটিক ফোর্স বাইরের দিকে। এখানেও ভি হচ্ছে এই দিকে, বি হচ্ছে এই দিকে, ভি থেকে বি এর দিক ঘোরাও, বুড়ো আঙ্গুল ভিতরের দিকে, ম্যাগনেটিক ফোর্স যাবে কোন দিকে? ভিতরের দিকে। বুঝছেন? সো আপনার যেমনি বের করতে কমফোর্টেবল, ডিরেকশন ঠিকঠাক বের করতে পারলেই হয়েছে। তাহলে দেখো এখানে আমার ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? ভাইয়া আমার ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, আমার চার্জ গতিশীল এই দিকে। না 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 না, এই বেগের জন্য তো ম্যাগনেটিক ফোর্স তৈরি হয় নাই, ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়েছে এইটার জন্য। ঠিক আছে, তাহলে আমার চার্জ গতিশীল এই দিকে, আমার ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, ম্যাগনেটিক ফোর্স কোন দিকে হবে? ভি ক্রস বি, যে ভি ক্রস বি মানে তল বরাবর ভিতরের দিকে। অথবা আমার চার্জ গতিশীল এই দিকে, আমার ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, তাহলে ম্যাগনেটিক ফোর্স তালু বরাবর ভিতরের দিকে। বুঝছো? তাহলে ম্যাগনেটিক ফোর্স কোন ডিরেকশনে হবে? ম্যাগনেটিক ফোর্স হবে হচ্ছে ভিতরের দিকে। ওকে, কোন দিকে? ভিতরের দিকে। আচ্ছা, ম্যাগনেটিক ফোর্স যদি ভিতরের দিকে হয় তাহলে চার্জ এখন যাবে কোন দিকে? ভাই আমি তো দেখতেছি চার্জের সামনের দিকে একটা গতি আছে, সেটা হচ্ছে এই বেগটা, এবং এই দিক বরাবর একটা বেগ আছে, ম্যাগনেটিক ফোর্স আবার ভিতরের দিকে। বিশাল গ্যাঞ্জাম ভাইয়া, চার্জ এখন কোন দিকে যাবে? তুমি জাস্ট নর্মালি চিন্তা করো, চার্জ যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে প্রবেশ করে, সেই বেগের জন্য চার্জের গতিপথ কেমন হয়? বৃত্তাকার হয়। এখানে যে বেগটা সেটা কেমনে কাজ করতেছে? ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে। আচ্ছা যেটা কিন্তু ফোর্স, হ্যাঁ এটা ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন। ম্যাগনেটিক ফোর্স কাজ করছে তল বরাবর ভিতরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ডান দিকে। ঠিক আছে, দুইটার সাথে কনফিউজড হও না। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ডান দিকে, হ্যাঁ যেমনটা আমি যেখানে এঁকে রাখছি। ম্যাগনেটিক ফোর্সটা হচ্ছে ভিতরের দিকে। ওকে, সো দেখো আমার চার্জের এই বেগটা কাজ করছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে, তার মানে এই বেগের জন্য আমি কোনো ম্যাগনেটিক ফোর্স পাবো না। এই বেগটা কাজ করছে ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে, এটার জন্য আমি একটা ম্যাগনেটিক ফোর্স পাবো, এবং সেই ম্যাগনেটিক ফোর্সটা হবে এমন। এবং এই ম্যাগনেটিক ফোর্সটা কি হিসাবে কাজ করবে বলো তো? এটা কাজ করবে কেন্দ্রমুখী বল হিসেবে। চার্জের যে 90 ডিগ্রি কোণে বেগটা থাকে ম্যাগনেটিক ফিল্ডের সাথে, সেই বেগটা কি করে? চার্জকে বৃত্তাকার পথে ঘুরায়। তার মানে এই ম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে কেন্দ্রমুখী বল হিসাবে, এবং আলটিমেটলি এই ম্যাগনেটিক ফোর্সের প্রভাবে চার্জটা কি করবে? বৃত্তাকার পথে ঘুরবে। ওকে, এটার প্রভাবে বৃত্তাকার পথে ঘুরবে। বুঝতে পেরেছো? বৃত্তাকার পথে ঘুরবে। ক্লিয়ার? একদম সহজ। তার মানে এখানে ইলেকট্রিক ফোর্সের জন্য চার্জ একটা বেগ প্রাপ্ত হবে, সেই বেগ নিয়ে সে সামনে আগাবে, এবং ম্যাগনেটিক ফোর্সের জন্য চার্জটা বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে চার্জের গতিপথ কেমন হবে? চেনা চেনা কি লাগে? চার্জের গতিপথ হবে হেলিকাল। কেমন হবে? আমি এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, চার্জের গতিপথ কেমন হবে? চার্জের গতিপথ হবে হেলিকাল। ওকে, কেন হেলিকাল হবে বুঝার কথা এতক্ষণে। এই এই এবং হচ্ছে এই। ওকে, এই বরাবর ধরো আমার ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড, এই যে এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে চার্জের অলরেডি কি আছে বলো তো? একটা বেগ আছে। ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে চার্জের এই দিক বরাবর বেগ আছে, সেই বেগের মান কত? বেগের মান হচ্ছে v প্রাইম ইজ ইকুয়ালস টু QE বাই m ইন্টু টি। ওকে, এই বেগটা চার্জকে এই বরাবর সামনে আগায় নিয়ে যাবে, এবং এই যে আরেকটা বেগ যেটা কিনা এটার সাথে 90 ডিগ্রি কোণে কাজ করতেছিল, সেই বেগের প্রভাবে চার্জটা কি করবে? বৃত্তাকার পথে ঘুরবে। তার মানে চার্জটা বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে কি করবে? সামনে আগাবে। তাহলে গতিপথ কেমন হবে? হেলিকাল পাথ হবে। আরেকটা বার কি হবে? হেলিকাল পাথ। ওকে, এখানে সমীকরণ টমীকরণ এত কিছু বের করা লাগবে না, জাস্ট জানলেই হয়েছে, আর কিছু না। ঠিক আছে, জাস্ট জানলেই দ্যাটস এনাফ। ওকে, ক্লিয়ার? গুড। তাহলে কেউ যদি এখানে তোমাকে প্রশ্ন করে, আচ্ছা এখানে যে হেলিকাল পাথটা হবে, সেই হেলিকাল পাথের পিচের মান কি কনস্ট্যান্ট হবে? মনে আছে হেলিকাল পাথ কি এরকম স্পাইরাল পাথ হয়, এবং এই যে পরপর যে দুইটা রিং, এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা বলি হচ্ছে পিচ। এবার কি পিচের মান কনস্ট্যান্ট হবে? দ্য অ্যান্সার ইজ নো। পিচের মান তখন কনস্ট্যান্ট হইতো যখন ম্যাগনেটিক ফিল্ড বরাবর ভেলোসিটিটা কনস্ট্যান্ট হইতো। মনে আছে আমরা আগে যখন ম্যাথ করছিলাম তখন ম্যাগনেটিক ফিল্ড বরাবর যে ভেলোসিটি ছিল সেটা ছিল কনস্ট্যান্ট, বাট এইবার ম্যাগনেটিক ফিল্ড বরাবর যে ভেলোসিটি সেটা কি কনস্ট্যান্ট? এই বেগ কি কনস্ট্যান্ট? না, সময়ের সাথে সাথে এই বেগ চেঞ্জ হচ্ছে। তার মানে এই দিক বরাবর চার্জের বেগ প্রথমে কম থাকবে, সময় যত অতিবাহিত হবে চার্জ কিন্তু তত দ্রুত ঘুরতে ঘুরতে সামনে আগাবে। তার মানে প্রথমে চার্জটা আস্তে ঘুরবে এইভাবে, তারপর আরেকটু দ্রুত, তারপর আরেকটু দ্রুত, তারপর আরেকটু দ্রুত, তারপর আর। ঠিক আছে, যত সময় যাবে সে তত দ্রুত সামনে আগাবে।
সো এই যে মধ্যবর্তী দূরত্বটা দুইটা রিংয়ের মধ্যে, এটা কিন্তু গ্র্যাজুয়ালি বড় হইতে থাকবে, এবার সেম কিন্তু থাকবে না। তার মানে এইবার পিচের মান কিন্তু কনস্ট্যান্ট হবে না। বুঝছো? এগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, মাথায় রাখো একটু। এরকম পিচ বড় হইতে থাকবে, ঠিক আছে? পিচ কি হবে? বড় হবে। সো ধরো এটা হচ্ছে প্রথম পিচ P1, এটা হচ্ছে সেকেন্ড পিচ P2, এটা হচ্ছে P3, এটা হচ্ছে P4, এটা হচ্ছে P5। সো P5 এর মান হবে P4 এর চেয়ে বড়, এটা হবে আবার P3 এর চেয়ে বড়, এটা হবে P2 এর চেয়ে বড় এবং আলটিমেটলি P1 এর চেয়ে বড়। সো যত সময় যাবে সামনের দিকের বেগটা তত বাড়বে, চার্জ তত ফাস্ট ফাস্ট সামনে আগাবে। এবং এই দুইটা কনজিকিউটিভ রিংয়ের যে মধ্যবর্তী দূরত্ব সেটা গ্র্যাজুয়ালি সময়ের সাথে সাথে বড় হতে থাকবে। কারণ এই দূরত্ব আমরা কেমনে বের করতাম? বেগ মাল্টিপ্লাইড বাই সময়, তাই না? এখানে বেগটা আবার পরিবর্তনশীল, ত্বরণ আছে, সেক্ষেত্রে দূরত্ব কেমনে বের করবা? এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে। সেক্ষেত্রে যেহেতু ত্বরণ আছে, অবশ্যই সামনের দিকে সরণটা সময়ের সাথে সাথে বেশি হতে থাকবে। বুঝছো? মানে এখানে পিচের মান কনস্ট্যান্ট হবে না, পিচটা হবে হচ্ছে ভ্যারিয়েবল। কারণ যেই বরাবর বেগটা, যেই বেগের জন্য চার্জটা সামনে আগায় যাচ্ছে, সেই বেগ নিজেই তো ভ্যারিয়েবল। ওকে, তার মানে এখানে আমরা ফোর্স পাচ্ছি দুইটা, এবার কিন্তু দুইটা ফোর্সই কাজ করতেছে। এবার ইলেকট্রিক ফোর্সও আছে, ম্যাগনেটিক ফোর্সও আছে। ইলেকট্রিক ফোর্স চার্জকে সামনে আগায় নিয়ে যাচ্ছে, ম্যাগনেটিক ফোর্স চার্জকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে এবং আলটিমেটলি চার্জের গতিপথ হয়ে যাচ্ছে কেমন? হেলিক্যাল পাথ। ক্লিয়ার গাইস? এখান থেকে কিন্তু ব্যাসার্ধ ট্যাসার্ধ তুমি চাইলে বের করতে পারবা, ব্যাসার্ধ বের করা কোনো ব্যাপার না। এখানে ব্যাসার্ধ পাবো কোন ফোর্সের জন্য? এই যে এই ফোর্সের জন্য, ঠিক আছে? এইটার জন্য কিন্তু না, এটার জন্য কিন্তু না। অনেকে আবার যেটা করে বেগের মান বসে দেয়, এইটা না, এই বেগের জন্য তো ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফোর্স তৈরি হয় নাই। ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে এই বেগের জন্য, লম্ব বরাবর যে বেগটা কাজ করবে সেটার জন্য। সমান্তরালে যে বেগ কাজ করবে তার জন্য কোনো ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে না। ওকে, তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় লরেন্স ফোর্সের মান কত হবে, বলো তো? এইবার লরেন্স ফোর্সের মান হবে হচ্ছে এফ বি প্লাস এফ ই, দুইটার ভেক্টর যোগফল, দুইটাই এবার আসছে। ওকে, এবং তুমি চাইলে এটা বেরও করতে পারবা আসলে এই ভেক্টর কোন দিক কাজ করবে, খুবই সহজ। তুমি একটু দেখো আমাদের ইলেকট্রিক ফোর্স কোন দিকে, এই দিক বরাবর, ম্যাগনেটিক ফোর্স তার সাথে লম্ব বরাবর। সো এরা কিন্তু দুজন পরস্পরের সাথে লম্ব আছে, খেয়াল করছো? ইলেকট্রিক ফোর্স কোন দিকে? এই দিকে। ম্যাগনেটিক ফোর্স কোন দিকে? এই দিকে। ওকে, সো দুইটার মান বের করে যদি ফেলতে পারো, মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, দেন সেখান থেকে লরেন্স ফোর্স বের করা কোনো ব্যাপার না। বুঝতে পারছেন? সো এবার লরেন্স ফোর্সে দুইটাই কাউন্ট হবে, লরেন্স ফোর্স। ক্লিয়ার গাইস? একদম সহজ, পারবো, শিওর। জাস্ট মানে জানা থাকা লাগবে যে হ্যাঁ এরকম যদি হয়, এরকম কেস আসতে পারে, যদি আসে তখন আমি এইভাবে ডিল করব। ওকে, ইলেকট্রিক ফোর্স প্রথমে ডিল করব, দেন হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। সবসময় প্রথমে কি করবা? প্রথমে অলওয়েজ আমরা ইলেকট্রিক ফোর্স ডিল করব, পরে ডিল করব হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। প্রথমে ম্যাগনেটিক ফোর্স ডিল করতে গেলে কিন্তু জীবনটা হালকা একটু বেদনা হয়ে যাবে, আগেই বলে রাখতেছি। সবার আগে কি করবা? সবার আগে ইলেকট্রিক ফোর্স ডিল করবা, যে হ্যাঁ ইলেকট্রিক ফোর্সের জন্য চার্জ কোন দিক গতিশীল হচ্ছে, সে কি ত্বরণ পাচ্ছে কিনা, তার বেগ বাড়তেছে কিনা, দেন তুমি ম্যাগনেটিক ফোর্স ডিল করো, কোনো সমস্যা নাই। বাট প্রথমে যদি ম্যাগনেট করতে যাও, দেন যদি ইলেকট্রিক করতে যাও, জীবন কিন্তু হালকা একটু বেদনা হয়ে যেতে পারে। সো সাবধান। আসেন নেক্সট, কেস নাম্বার 4। এবার কি বলছে ভাইয়া? এবার বলেছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড আবারও সমান্তরাল এবং চার্জ মুভিং উইথ অ্যান অ্যাঙ্গেল টু দ্য ফিল্ড। আগের বার সবার আগে হচ্ছে সমান্তরালে যাচ্ছিল, তারপর লম্ব বরাবর গেছে। এবার বলছে একটা অ্যাঙ্গেল নিয়ে যদি ম্যাগনেটিক ফিল্ড বা ফিল্ডের মধ্যে প্রবেশ করে, তাহলে দেখেন আমার দুইটা ফিল্ড পরস্পরের সমান্তরাল, এই বরাবর ইলেকট্রিক ফিল্ড এবং এই বরাবরই আছে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, দুইটা সেম ডিরেকশন আছে। আমার চার্জ কোন দিক গতিশীল? আমার চার্জ উভয় ফিল্ডের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেলে প্রবেশ করছে, তার মানে চার্জ প্রবেশ করছে এরকম একটা আদিবেগ নিয়ে। ওকে, চার্জের আদিবেগ কত? চার্জের আদিবেগ হচ্ছে v0। v0 আদিবেগ নিয়ে চার্জটা ফিল্ডের মধ্যে প্রবেশ করছে একটা সার্টেন অ্যাঙ্গেলে। দেখো ও ফিল্ডের বরাবরও না, ও ফিল্ডের সাথে লম্বও না, ফিল্ডের সাথে একটা নির্দিষ্ট কোণে অবস্থান করতেছে। এবার কি হবে? প্রথমে কি নিয়ে ডিল করব? কি বলছিলাম? প্রথমে সব সময় ডিল করবা ইলেকট্রিক ফোর্স নিয়ে। দেখো এখন খুব সহজ লাগবে, তাহলে প্রথমে লেখো ইলেকট্রিক ফোর্স। কি? ইলেকট্রিক ফোর্স। দুনিয়াতে যা খুশি হয়ে যাক, ইলেকট্রিক ফোর্সের মান তুমি এখনো চেঞ্জ হইতে দেখছো? দেখো না, ইলেকট্রিক ফোর্সের মান চেঞ্জ হবে না, ইলেকট্রিক ফোর্সের মান সেম থাকবে, দুনিয়াতে যা খুশি ঘটুক। তার মানে এফই হবে হচ্ছে কিউ ইন্টু ই। এফির ডিরেকশন কোন দিকে হবে? এফির ডিরেকশন হবে হচ্ছে ফিল্ড বরাবর, ইলেকট্রিক ফিল্ড যেই দিকে চার্জ বল লাভ করবে সেই দিকে, তার মানে ইলেকট্রিক ফোর্স কাজ করবে এই দিক বরাবর। ওকে, ইলেকট্রিক ফোর্স যদি দিক কাজ করে, সেক্ষেত্রে ইলেকট্রিক ফোর্সের জন্য তৈরি হওয়া ত্বরণও কাজ করবে এই দিক বরাবর।
ওকে, সেই ত্বরণের মান কত হবে দেখেন আগের মতোই, কোনো পার্থক্য নেই গো। ত্বরণ ইনটু ভর ইজ ইকুয়ালস টু কিউ ই, এখান থেকে যদি ত্বরণের মান বের করো ত্বরণের মান আসবে কিউ ই ডিভাইডেড বাই এম, এবং এটা হবে সমত্বরণ। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য যেহেতু আমরা ইলেকট্রিক ফোর্স পাইছি সেখান থেকে আমরা ত্বরণ পাইছি, তো একটা বেগও পাওয়ার কথা, তাই না? এই বরাবর কি পাওয়ার কথা? অবশ্যই একটা বেগ পাওয়ার কথা। সেই বেগ কই থেকে পাবো ভাইয়া? দেখো বেগের ফর্মুলা কি? বেগের ফর্মুলা হচ্ছে শেষ বেগ ধরো ভি প্রাইম ইজ ইকুয়ালস টু আদি বেগ প্লাস ত্বরণ ইনটু সময়। ভাইয়া আদি বেগের মান কত? আদি বেগের মান ভি নট না, ভুল। তোমার এই যে ত্বরণটা, এই ত্বরণটা কোন দিক বরাবর? এই ত্বরণটা হচ্ছে ফিল্ডের ডিরেকশন বরাবর, মানে এই যে এই দিক বরাবর। কোন দিক বরাবর? এই দিক বরাবর ত্বরণ। তার মানে তুমি গতির অ্যানালাইসিস করতেছো কোন দিক বরাবর? এই দিক বরাবর। তুমি যখন ইলেকট্রিক ফিল্ড নিয়ে কাজ করতেছো, ইলেকট্রিক ফোর্স কাজ করতেছি, ধরো এটাকে আমি আনুভূমিকই ধরে নিলাম, আনুভূমিক ডিরেকশন বরাবর। ত্বরণও কাজ করতেছে আনুভূমিক ডিরেকশন বরাবর। তার মানে আমাদের গতির অ্যানালাইসিস হচ্ছে আনুভূমিক ডিরেকশন বরাবর, প্রাসের মতো। সো যখন তুমি আনুভূমিক বরাবর কাজ করবা তখন তোমার আদিবেগ হিসাবে কোনটা নেওয়া লাগবে? আনুভূমিক বরাবর আদিবেগ। এটা কি আনুভূমিক বরাবর আদিবেগ নাকি? না তো। তাহলে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, আনুভূমিক বরাবর আদিবেগের উপাংশ হবে ভি নট কস থিটা। বুঝছেন? সো আমার এই ত্বরণ কোন দিক কাজ করছে? আনুভূমিক বরাবর। তাহলে আমার আদিবেগ বা যাবতীয় সকল কিছু কোন দিক বরাবর নেওয়া লাগবে? আনুভূমিক ডিরেকশন বরাবর। তাহলে আনুভূমিক বরাবর আদিবেগ কত? আনুভূমিক বরাবর আদিবেগ হচ্ছে ওই যে ভি নট কস থিটা। ঠিক আছে, প্লাস ত্বরণ কত? ত্বরণ হচ্ছে কিউ ই ডিভাইডেড বাই এম মাল্টিপ্লাইড বাই টি। এই হচ্ছে বেগের ফর্মুলা। বুঝছো? বেগ ভি প্রাইম ইজ ইকুয়ালস টু ভি নট কস থিটা প্লাস 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 কিউ ই বাই এম মাল্টিপ্লাইড বাই টি। একদম সহজ। এই বেগটা কিসের জন্য পাবো? এই যে বেগটা, এই যে ভি প্রাইম, এই ভি প্রাইম কোন দিক কাজ করবে বলো তো? ভি প্রাইম কিন্তু কাজ করবে এই দিকে। কোন দিকে? এই যে এই দিকে, ফিল্ডের ডিরেকশনে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে। এখানে অ্যানালাইসিস চালাইছো কোন দিক বরাবর? অ্যানালাইসিস চালাইছো তুমি আনুভূমিক বরাবর। তাহলে আনুভূমিক বরাবর অ্যানালাইসিস চালায় তুমি যে শেষ বেগটা পাইছো সেটা কোন ডিরেকশনে কাজ করবে? আনুভূমিক বরাবরই তো কাজ করবে। তার মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ত্বরণ তৈরি হবে সেটাও আনুভূমিক বরাবর, ফোর্স আনুভূমিক বরাবর, যে বেগটা পাবো সেটাও আনুভূমিক বরাবর। ইলেকট্রিক ফিল্ডের উলম্ব বরাবর কোনো ভূমিকা নাই আপাতত, কোনো ভূমিকা নেই। ও ফোর্স অ্যাপ্লাই করবে আনুভূমিক বরাবর ওর ডিরেকশনে। বুঝছো? সহজ, গুড। এবার ভাইয়া ম্যাগনেটিক ফোর্স কি হবে? ইলেকট্রিক ফোর্স তো ভাইয়া বুঝে গেছে, সহজ জিনিস ভাইয়া। ম্যাগনেটিক ফোর্স কি হবে? এবার ম্যাগনেটিক ফোর্সে সহজ লাগবে কেন ভাইয়া? আপনি কেমনে বুঝলেন সহজ লাগবে? আপনার কথা তো আমার বিশ্বাসই হয় না ভাইয়া। দেখাচ্ছি কেন সহজ লাগবে। দেখো, চার্জের বেগের একটা উপাংশ যদি এই দিকে হয়, আর একটা উপাংশ কোন দিকে? আর একটা উপাংশ হচ্ছে এই দিক বরাবর। সেটা কি? সেটা হচ্ছে ভি নট সাইন থিটা। দেখো অনেকগুলা বেগ আছে সিনারিওতে, একটা ভি নট কস থিটা, একটা ভি নট কস থিটা, একটা ভি নট সাইন থিটা, আর একটা হচ্ছে আমাদের ভি প্রাইম। সেই ভি প্রাইম সমান হচ্ছে আবার ভি নট কস থিটা প্লাস কিউই বাই এম মাল্টিপ্লাইড বাই টি। এই সবগুলা বেগের মধ্যে কোন বেগটা ম্যাগনেটিক ফোর্সের জন্য দায়ী? তুমি বললা ভাইয়া ভি প্রাইম। ভুল। তুমি বললা ভাইয়া ভি নট কস থিটা। ভুল। কেন? এই বেগ কোন দিক কাজ করছে? ম্যাগনেটিক ফিল্ডের দিকে। যেই বেগ ম্যাগনেটিক ফিল্ডের দিকে কাজ করে সে কখনো ম্যাগনেটিক ফোর্স তৈরি করতে পারে? পারে না। এই বেগ কোন দিক কাজ করছে? ম্যাগনেটিক ফিল্ডের দিকে। যেই বেগ ম্যাগনেটিক ফিল্ডের দিকে কাজ করে সে কোনো ম্যাগনেটিক ফোর্স তৈরি করতে পারে? পারে না। এই বেগ কোন দিক কাজ করছে? ভি নট সাইন থিটা, ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব বরাবর। এটা কি ম্যাগনেটিক ফোর্স তৈরি করতে পারে? ইয়েস। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের চার্জ। আমাদের চার্জ কোনটা? এইটা। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই দিক বরাবর। কোন দিক বরাবর? এই দিক বরাবর। দুইটা দিলাম কেন? একটা দিলেই হইতো। ঠিক আছে, ওকে। আমার চার্জের কোন বেগের জন্য এখানে ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে? এই যে এই বরাবর যে বেগটা, সেই বেগটা কত? সেই বেগটা হচ্ছে ভি নট সাইন থিটা। এই ভি নট সাইন থিটার জন্য কি হবে? এখানে একটা ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হবে। সেই ম্যাগনেটিক ফোর্সের মান কেমনে বের করবা? দেখো ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর, বেগ এই বরাবর, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণে কাজ করতেছে না? সো থিটার মান কত? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। এই থিটার মান কিন্তু 90 ডিগ্রি না, ওয়েট, এই থিটা কিন্তু 90 ডিগ্রি না, এটা তো বেগের উপাংশ। এখানে 90 ডিগ্রি কিসের কথা বলতেছি? এই বেগ এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ। সো তুমি চাইলে এটাকে আলফা দিয়েও প্রকাশ করতে পারো। এখানে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। আলফা মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং বেগের মধ্যবর্তী কোণ।
ওকে, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ম্যাগনেটিক ফোর্সের মান কত হবে? ম্যাগনেটিক ফোর্স হবে এফ এম ইজ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন 90। কিউ ইন্টু ভি এর মান, বেগের মান কত? বেগের মান হচ্ছে ভি নট সাইন থিটা মাল্টিপ্লাইড বাই বি, আর সাইন 90-র মান তো 1, তার মানে কিউ ভি নট বি সাইন থিটা। এইটা হবে হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের মান। ভাইয়া ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? দেখো চার্জের বেগ হচ্ছে এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এইদিকে, ভি ক্রস বি এর দিকে হবে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন। তাহলে ভি থেকে বি এর দিক ঘুরাও, তল বরাবর ভিতরের দিকে হবে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। ভি থেকে বি এর দিক ঘুরাও, তল বরাবর ভিতরের দিকে। অথবা তোমার এই যে বুড়া আঙ্গুলকে বসাও বেগের দিকে, আর এই 4টা আঙ্গুলকে দাও ম্যাগনেটিক ফিল্ডের দিকে। হাতের তালু কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। তার মানে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন হবে তল বরাবর ভিতরের দিকে। কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। এটা হবে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন। বুঝছো? একদম সহজ। এবার বলো, আমার এই ইলেকট্রিক ফিল্ডের জন্য চার্জ একটা বেগ পাইলো, সেই বেগ নিয়ে এসে সামনে আগাচ্ছে, কোনো সমস্যা নেই, ভি প্রাইম বেগ এসে সামনে আগায় যাচ্ছে। এই বেগের মান কিন্তু এই যে এটাই থাকবে, ঠিক আছে? সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, বাট সেম ডিরেকশনে থাকবে, বেগের ডিরেকশন চেঞ্জ হবে না। ম্যাগনেটিক ফিল্ড কি করবে? ইলেকট্রিক ফিল্ড চার্জকে সামনে আগায় নিয়ে যাচ্ছে, দ্যাটস অল রাইট, বাট ম্যাগনেটিক ফিল্ডও তো আছে, ম্যাগনেটিক ফোর্সও আছে। সে কি করবে? সে চার্জকে আবার বৃত্তাকার পথে ঘোরাবে। কেন? কারণ এই যে বেগটা, যেই বেগের জন্য ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়েছে, সেই বেগ ম্যাগনেটিক ফিল্ডের সাথে কত কোণে ক্রিয়াশীল? 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকে, তাহলে এই বেগের জন্য চার্জের গতিপথ কেমন হবে? বৃত্তাকার। তার মানে এই যে ফোর্সটা, এই ফোর্স কি করবে? চার্জকে বৃত্তাকার পথে ঘোরাবে। ওকে, চার্জকে বৃত্তাকার পথে ঘোরাবে। তার মানে যেই লাউ আবারও সেই কধুই হইল, কারণ ইলেকট্রিক ফিল্ড চার্জকে সামনে আগায় নিতেছে এবং ম্যাগনেটিক ফিল্ড চার্জকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। গতিপথ কেমন হবে? হেলিকাল। ভাই কেমন হবে? হেলিকাল। দেখো এই ধরো এই, ওকে অন্য একটা কালার দেই, জীবনটাকে সহজ করে দিই। আসো, এই এই এই, ঠিক আছে? চার্জ কোথায় আছে? চার্জ আছে এখানে। ফিল্ড কোন দিকে? এই যে ইলেকট্রিক ফিল্ড ওই দিকে, ম্যাগনেটিক ফিল্ডও এই দিকে। ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে চার্জ গতিশীল হবে কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডের দিকে। এবং সেই বেগটা কত হবে? সেই বেগটা হবে ভি প্রাইম ইজ ইকুয়ালস টু, এই যে বের করে রাখছি ভি প্রাইম, সেটা হচ্ছে ভি নট টা 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 কস থিটা প্লাস কিউ ই বাই এম কিউ ই বাই এম মাল্টিপ্লাইড বাই টি। একদম সহজ। এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি হবে? ম্যাগনেটিক ফিল্ডের জন্য তৈরি হবে ম্যাগনেটিক ফোর্স। সেটা কোন দিকে? এই যে দেখো, বি এবং বেগ এই দুজনের সাথে লম্ব বরাবর, ঠিক আছে? এবং সেটার প্রভাবে আমার চার্জ কি করবে? চার্জ হচ্ছে বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে চার্জটা বৃত্তাকার পথে ঘুরতেছে এবং ঘুরতে ঘুরতে আবার ইলেকট্রিক ফিল্ডের জন্য সামনে আগাচ্ছে। তাহলে গতিপথ কেমন হবে? গতিপথ হবে হচ্ছে হেলিকাল পাথ। বুঝছেন? গতিপথ কি হবে? গতিপথ হবে হচ্ছে হেলিকাল পাথ। আচ্ছা, হেলিকাল পাথ যদি হয়, এই কনজিকিউটিভ রিংগুলোর মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমরা কি বলি? পিচ। পিচের মান কি কনস্ট্যান্ট হবে? শুনো, পিচের মান কনস্ট্যান্ট হবে কিনা সেটা দেখার জন্য তুমি দেখবা, যেই বেগটা নিয়ে চার্জ সামনে আগাচ্ছে, একটা বেগের জন্য চার্জ ঘুরতেছে, এই বেগের মান তো কনস্ট্যান্ট। এই যেই বেগের জন্য চার্জটা ঘুরবে, ভি নট সাইন থিটা, এটার মান তো কনস্ট্যান্ট, আমরা জানি, কারণ এখানে বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে। সো সেটা বেগের মান চেঞ্জ করে না, জাস্ট বেগের ডিরেকশনটা চেঞ্জ করে। আর একটা বেগের জন্য চার্জ তো সামনে আগাচ্ছে, তাই না? কোন বেগটার জন্য? এই বেগটার জন্য। এই বেগের মান কি কনস্ট্যান্ট? না, সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। যদি সময়ের সাথে সাথে এই বেগের মান বৃদ্ধি পায় বা চেঞ্জ হয়, কখনোই পিচের মান কনস্ট্যান্ট হবে না। আমরা কনস্ট্যান্ট পিচ পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে একটা সার্টেন অ্যাঙ্গেলে যদি চার্জ শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করে, তখন একটা হেলিকাল পাথ তৈরি হয়, বাট সেখানে পিচটা হয় হচ্ছে কনস্ট্যান্ট। এবং সেখানে কিন্তু আনুভূমিক বরাবর বেগটাও কনস্ট্যান্ট ছিল। সো আনুভূমিক বরাবর বেগ যদি কনস্ট্যান্ট থাকে, বা চার্জ যেই দিকে সামনে গেছে সেই দিক বরাবর বেগ যদি কনস্ট্যান্ট থাকে, পিচের মানও কনস্ট্যান্ট হবে। বাট এই দিক বরাবর বেগটাই যদি ভ্যারিয়েবল হয়ে যায়, তখন কিন্তু পিচ কনস্ট্যান্ট হবে না। এখানে বেগটা কেমন ছিল? ভ্যারিয়েবল ছিল। এখানকার যে বেগটা, কই গেল বেগটা? এই যে বেগটা, এই বেগটাও কি ছিল? ভ্যারিয়েবল ছিল, টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছিল, পিচ কনস্ট্যান্ট ছিল না। এখানেও বেগটা ভ্যারিয়েবল, টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, পিচের মান কনস্ট্যান্ট হবে? অবশ্যই না। তার মানে যদি তুমি এখানেও পিচের ছবি আঁকো, পিচের ছবি দেখতে হবে হচ্ছে এরকম। প্রথমে কাছাকাছি, যত সময় যাবে এরা দ্রুত দ্রুত মুভ করতে থাকবে। এইটা হবে হচ্ছে গতিপথ। ওকে, সো এইটা হচ্ছে পিচ 1, লেটস সাপোজ। এইটা হচ্ছে পিচ 2, এইটা হচ্ছে পিচ 3,
এইটা হচ্ছে পিচ 4 এবং এইটা হচ্ছে পিচ 5। তুমি যদি ক্যালকুলেট করো দেখবা পিচ 5 এর মান আসবে সবচেয়ে বড়, দেন হচ্ছে পিচ 4, দেন হচ্ছে পিচ 3, দেন হচ্ছে পিচ 2, দেন হচ্ছে পিচ 1। ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। পিচের মান কখন কনস্ট্যান্ট হবে? যখন চার্জ একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে সামনে আগাবে, মানে যে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ভেলোসিটিটা তৈরি হয়েছে সেটা যদি কনস্ট্যান্ট হইতো তাইলে হচ্ছে পিচের মান কনস্ট্যান্ট হইতো। বাট যেই বেগ নিয়ে চার্জ সামনে আগাচ্ছে সেটা কি কনস্ট্যান্ট না, সময়ের সাথে সাথে বাড়তেছে। পিচ কই থেকে কনস্ট্যান্ট হবে? আগে যতটুকু সময় লাগতেছিল একবার ঘুরে আসতে সমান সময় লাগতেছে, বাট বেগের মানটা তো বাড়তেছে। সো সেম সময়ে বেশি বেগ অতিক্রান্ত দূরত্ব কি হবে? অবশ্যই বেশি হবে, পিচের মান বড় হইতে থাকবে। বুঝছো? অনেকগুলা কেস নিয়ে অলরেডি অ্যানালাইসিস হয়ে গেছে, আমরা কিন্তু 4টা কেস পড়ে ফেলছি। 4টা কেস দেখো তো গাইস, তোমরা বুঝতেছো কিনা? এখন কিন্তু অনেকটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসা উচিত যে আমরা আসলে করতেছিটা কি। যখনই এরকম ব্যাপার স্যাপার আসবে আমাদের প্রথমে দেখা লাগবে ওর উপর কি পরিমাণ ইলেকট্রিক ফোর্স কাজ করতেছে, মানে ইলেকট্রিক ফিল্ডের প্রভাব কি। দেন দেখা লাগবে ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব কি বা কি পরিমাণ ম্যাগনেটিক ফোর্স কাজ করতেছে। দেন দুইটার কম্বাইন্ড ইফেক্ট চিন্তা করা লাগবে, এবং কম্বাইন্ড ইফেক্ট যেটা সেটাকে আমরা কি বলি? লরেন্স ফোর্স। তাহলে বলো তো এখানে লরেন্স ফোর্স কত হবে? এখানে লরেন্স ফোর্স যেহেতু দুইটা ফোর্সই আছে সেটা হবে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স প্লাস ইলেকট্রিক ফোর্স। বুঝেছো? একদম সহজ। দেখেন বুঝতেছেন কিনা আমাকে একটু জানান তো। ও মাই গড গাইস, এই পর্যন্তই ক্লিয়ার? দেখো ভাই, ইলেকট্রিক ফিল্ড যদি টাইম ভ্যারিয়েবল হয় না, টাইম ভ্যারিয়েবলেরটা আমাদের মধ্যে সিলেবাসে আপাতত নাই, মানে অলরেডি অনেক কমপ্লেক্স আমরা চলে গেছি, এর চেয়ে কমপ্লেক্স আমাদের যাওয়ার দরকার নেই। টাইম ভ্যারিয়েবল যদি হয় সেটা নিয়ে হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ড যেটা, সেখানে একটু আলোচনা আছে, এটা হচ্ছে চ্যাপ্টার 7-এ গিয়ে আমরা পড়বো, আলোর মধ্যে গিয়ে আমরা পড়বো। বাট এখানে হচ্ছে এত কমপ্লেক্স আলোচনা নাই, এখানে আমাদের আপাতত কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা। আর যদি এখানে ইলেকট্রিক ফিল্ডটাও টাইম ভ্যারিয়েবল হয় সেক্ষেত্রে ফোর্সটাও ভ্যারিয়েবল হয়ে যাবে, সেক্ষেত্রে ত্বরণটাও ভ্যারিয়েবল হয়ে যাবে, তখন বেগ আবার তুমি এই ফর্মুলা দিয়ে বের করতে পারবে না। ঠিক আছে? কারণ এটা তো শুধুমাত্র সমত্বরণের জন্য অ্যাপ্লিকেবল। যদি ত্বরণটা সমত্বরণ না হয়ে অসমত্বরণ হয় তখন কিন্তু বেগ আবার অন্য ফর্মুলা দিয়ে বের করা লাগবে। ঠিক আছে দাদা, আমি আসলাম আবার চলেও গেলাম। খুব উপকার করলা তুমি দাদা, আমি আসলাম আবার চলেও গেলাম। কি অবস্থা ভাই! দেখো গাইস, ক্লিয়ার কিনা? দাদা আপনাকে দেখার জন্য আসলাম, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আমরা কিন্তু অনেকটা আলোচনা করে ফেলছি। দাদা কেস 1 and 2, আবার কেস 1 and 2 তো সহজ ছিল ভাই, 3 আর 4 এ সমস্যা হতে পারে, 1 2 তে কেন সমস্যা হয়? দেখো কেস 1 এ হচ্ছে ইলেকট্রিক ফোর্স ছিল, ইলেকট্রিক ফোর্সের প্রভাবে একটা ত্বরণ হচ্ছিল, ত্বরণের জন্য বেগটা বৃদ্ধি পাচ্ছিল। বাট এই বেগটা বৃদ্ধি পাচ্ছিল কোন দিক বরাবর? বেগ বৃদ্ধি পাচ্ছিল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বরাবর। ম্যাগনেটিক ফিল্ড বরাবর যদি বেগ থাকে তার জন্য তো কোনো ম্যাগনেটিক ফোর্স তৈরি হয় না, এর জন্য এখানে ম্যাগনেটিক ফোর্সের মান ছিল হচ্ছে 0। সেম কাহিনী কেস 1-এও ছিল, এখানেও আমার বেগটা বৃদ্ধি পাচ্ছিল, বাট বেগ বৃদ্ধি পাচ্ছিল কোন দিক বরাবর? ম্যাগনেটিক ফিল্ড বরাবর। সো ম্যাগনেটিক ফিল্ড বরাবর যদি বেগ বৃদ্ধি পায় বা বেগ কাজ করে তার জন্য তো কোনো ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে না। ম্যাগনেটিক ফোর্স হচ্ছে তখন তৈরি হবে যখন তুমি ম্যাগনেটিক ফিল্ডের সাথে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি বাদে অন্য কোনো কোণে গতিশীল হবা। ঠিক আছে? আই গেস ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে আমরা সামনে আগে যাবো। এবার হচ্ছে আমাদের কেস নাম্বার 5, বাট তার আগে হালকা একটু জীবনমুখী কথা, সেটা হচ্ছে ইটস নেভার টু লেট টু বি হোয়াট ইউ মাইট হ্যাভ বিন। এটার মানে কি ভাইয়া? দেখো আমাদের মধ্যে দেখবা মাঝে মধ্যে, আমার মধ্যেও আগে এটা কাজ করতো যে আমি একটা সময় এটা হইতে চাইছিলাম বাট হইতে পারলাম না, জীবনে কি আর কোনো দিন এই জিনিস আমি হইতে পারবো? অনেক সময় মনে হয় যে না, সময় তো মনে হয় শেষ হয়ে গেছে, আর মনে হয় না লাইফে এই জিনিস অ্যাচিভ করা সম্ভব। বাট দেখো এই চিন্তাগুলো না সবসময় তোমাকে আটকায় রাখবে, তোমার কখনো ফ্লারিশ করতে দিবে না। ওকে, তুমি যখনই ভাবতে যাবা যে না আমি এটা করতে যাই, তোমার মাথায় যদি এই চিন্তা আসে যে না এটা যদি আমি আর আগে শুরু করতাম তাইলে মনে হয় ভালো হইতো, এখন শুরু করে কোনো লাভ নাই। তুমি যদি এখনো শুরু না করো তাহলে তো জীবনে তোমার আর কিছু করাই হবে না, তাই না? সো যত সময় অপচয় হয়েছে সেগুলা নিয়ে চিন্তা করে লাভ নাই, যা গেছে গেছে। আমাদের ফোকাসটা সবসময় সামনে। ঠিক আছে? আগে কি করছি না করছি সেগুলো কি চাইলেও আমরা চেঞ্জ করতে পারবো? পারবো না। ফোকাস সবসময় সামনে। ওকে, সামনের যে দিনগুলো আছে সেগুলোকে আমাদের প্রপারলি কাজে লাগাইতে হবে, সেই দিনগুলোকে ইউটিলাইজ করা লাগবে এবং তার জন্য প্রপার পড়াশোনা করা লাগবে। আমি যদি এই মুহূর্তে তোমাদের জীবন নিয়ে বলি, জীবনের প্রত্যেকটা স্টেজের জন্য আই গেস এই কোডটা খাটে, বাট স্টিল তোমাদের জীবনের বর্তমান যে স্টেজটা এখানে এটা খুবই বেশি খাটতেছে। তোমরা এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠবা ভাব, বা অনেকে উঠাও গেছো, অনেকের কলেজ ইয়ার ফাইনাল শেষ। ফার্স্ট ইয়ারে অনেকেই সময় অপচয় করছো এবং এটা নিয়ে এই মুহূর্তে অনেকেই হতাশ হয়ে আছো এবং ভাবতেছো যে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে কি আমি এই গ্যাপ কাভার আপ করতে পারবো কিনা।
আচ্ছা তুমি আমার একটা কথা বলো, সেকেন্ড ইয়ারে যদি তুমি পড়াশোনা না করো তাইলে এই গ্যাপ কভার হবে না, উল্টা আরো গ্যাপ তৈরি হবে। সো পড়াশোনা না করলে কি হবে সেটা নিয়ে তো চিন্তা করে লাভ নাই, পড়াশোনা করলে কি হবে শুধুমাত্র সেটা নিয়েই চিন্তা করো। ওকে, যে হ্যাঁ ভাইয়া আমি পড়বো বাট আমি তো এতদিন ধরে পড়ি নাই, সো আমি যদি এখন পড়া শুরু করি তাহলে কি কাভার আপ হবে কিনা এসব চিন্তা করার দরকার নাই, জাস্ট পড়াটা শুরু করা লাগবে। ওকে, সো ইটস নেভার টু লেট, জাস্ট শুরু করেন, অ্যাট লিস্ট যা হইতো তার চেয়ে ভালো হবে। ওকে, সো হতাশ হওয়া যাবে না, পড়তে থাকতে হবে। তাহলে চলেন আমরা সেই ধারাবাহিকতায় আবার একটু পড়াশোনার মধ্যে ঢুকে যাই। এইবার হচ্ছে আমরা অ্যানালাইসিস করবো একটু ডিফারেন্ট কেস, সেটা হচ্ছে এতক্ষণ ধরে দেখতেছিলাম ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুইটা পরস্পরের সমান্তরাল, বাট এইবার বলছে অন্য কিছু। এবার কি বলছে ভাইয়া, এবার বলছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের পারপেন্ডিকুলার, মানে হচ্ছে লম্ব, এবং চার্জ মুভ করতেছে পারপেন্ডিকুলার টু বোথ অফ দ্য ফিল্ড। মানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এরা তো পরস্পরের সাথে লম্বই, চার্জের বেগটাও উভয় ফিল্ডের সাথে লম্ব। এটা কেমনে সম্ভব ভাই? দেখো এটার একটা সুন্দর ছবি হইতে পারে। সুন্দর ছবিটা কিরকম হইতে পারে, ধরো এখানে একটা ইনফাইনাইট প্লেট আছে, কারণ আমার একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড লাগবে, বাট ধরো ইনফাইনাইট প্লেট আছে, ঠিক আছে? কি ইনফাইনাইট প্লেট? দেখে তো ইনফাইনাইট মনে হচ্ছে না, হ্যাঁ, কারণ ইনফাইনাইট আমি কেমন আঁকবো বোর্ডের মধ্যে কত। যাই হোক, সো এই বরাবর আছে হচ্ছে প্লাস, ওকে, প্লাস চার্জ, ওকে, অনেকটা ক্যাপাসিটারের মতো, আর এই বরাবর আছে হচ্ছে মাইনাস চার্জ, মাইনাস। ইলেকট্রিক ফিল্ড কোন দিক কাজ করবে? ইলেকট্রিক ফিল্ড কাজ করবে এই ডিরেকশন বরাবর। কোন বরাবর ভাইয়া? এই, ঠিক আছে, দেন এই, ঠিক আছে, দেন এই, ওকে, দেন এই, ওকে, দেন হচ্ছে এই, ওকে, দেন হচ্ছে এই, ওকে, দেন হচ্ছে এই। প্লাস থেকে মাইনাসের দিক কাজ করবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, সো এই বরাবর আছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড কোন বরাবর? আমরা ধরি ম্যাগনেটিক ফিল্ডটা তল বরাবর ভিতরের দিকে। কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তল বরাবর ভিতরের দিকে। ভাই তল বরাবর ভিতরের দিকে আপনি কেন ধরলেন? কারণ কোয়েশ্চেনে বলে দিছে দুইটা ফিল্ড পরস্পরের সাথে লম্ব হওয়া লাগবে। ইলেকট্রিক ফিল্ড যেদিকে, ম্যাগনেটিক ফিল্ড হওয়া লাগবে তার সাথে লম্ব। সো ইলেকট্রিক ফিল্ড তল বরাবর নিচের দিকে, যে নিচের দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তল বরাবর ভিতরের দিকে, দুইজনের মধ্যবর্তী কোণ কত? একজন তল বরাবর ভিতরের দিকে আর একজন তল বরাবর নিচের দিকে, দুজনের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ওকে, সো আমাদের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই যে তল বরাবর টা টা টা, তল বরাবর ভিতরে, তল বরাবর ভিতরে, ভিতরে এরকম, 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 ঠিক আছে? আর কি আঁকা লাগবে? আঁকেন ভাইয়া আঁকেন, আপনি কষ্ট করলে দেখতে ভাল লাগে ভাইয়া, ঠিক আছে, তাহলে তুমি খুশি হও, আমি আঁকতেছি। নিজেরা আঁকে না খাতার মধ্যে আইলসাগুলা। যাই হোক, দেখো এই, সো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তল বরাবর ভিতরের দিকে আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে উপর থেকে নিচের দিকে। ওকে, এই অবস্থায় আমরা কি করছি? একটা চার্জকে এই দিকে নিক্ষেপ করছি। কোন দিকে? এটা হচ্ছে চার্জ কিউ কুলম্ব, তাকে নিক্ষেপ করা হয়েছে এই দিক বরাবর। কোন দিক বরাবর? এই দিক বরাবর। দেখো তো কন্ডিশনটা মিট করছে কিনা। প্রথমত ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটো পরস্পরের সাথে লম্ব হওয়া লাগবে। এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, দুটো পরস্পরের সাথে লম্ব, এবং চার্জটা গতিশীল হওয়া লাগবে উভয় ফিল্ডের সাথে লম্ব বরাবর। দেখো চার্জ গতিশীল কোন দিকে? এই দিকে, সে তো ইলেকট্রিক ফিল্ডের সাথে লম্ব, এই যে ইলেকট্রিক ফিল্ড, এই যে হচ্ছে চার্জের বেগ, পরস্পর 90 ডিগ্রি। সে কি ম্যাগনেটিক ফিল্ডের সাথেও লম্ব? ইয়েস, ম্যাগনেটিক ফিল্ড তল বরাবর ভিতরের দিকে, চার্জ গতিশীল এই দিকে, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। একদম সহজ, ঠিক আছে? সো এখানে আমাদের চার্জের যে বেগটা সেটা ইলেকট্রিক ফিল্ডের সাথেও লম্ব, ম্যাগনেটিক ফিল্ডের সাথেও লম্ব, আবার দুইটা ফিল্ডও পরস্পরের সাথে লম্ব। তাহলে চার্জের বেগ যদি হয় ভি, লেটস সাপোজ ভি, ওকে, সেক্ষেত্রে আমি বলতে পারি ভি লম্ব হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাথে, আবার আমি বলতে পারি ভি লম্ব হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে, আবার আমি বলতে পারি ইলেকট্রিক ফিল্ড লম্ব হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে। ওকে, এই তিনটা কেসই বা তিনটা কন্ডিশনই এই জায়গাটা অ্যাপ্লিকেবল। ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমরা আলোর ক্ষেত্রেও দেখব। যখন আমরা আলো নিয়ে পড়াশোনা করব অলমোস্ট সিমিলার একটা জিনিস আমাদের কাছে আসবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে সেটআপটা, এই সেটআপটাও ইম্পর্টেন্ট। কি বলেন ভাই, সেটআপ ইম্পর্টেন্ট কেন? আসতেছি একটু পরে। আচ্ছা, এখন ধরো চার্জ কিছুক্ষণ পর এখানে আসছে। কোথায় আসছে? এখানে। ধরো চার্জটা এখানে আসছে। দেখো তো এই অবস্থায় চার্জের বেগ যদি এদিকে হয়, লেটস সাপোজ চার্জের বেগটা হচ্ছে এদিকে, আমি জাস্ট ধরলাম চার্জের বেগটা এদিকে, সেক্ষেত্রে এই চার্জের উপর কি কি ফোর্স কাজ করবে? আমরা প্রথমে সবসময় কি দেখব? প্রথমে দেখব হচ্ছে ইলেকট্রিক ফোর্স। আসো কি দেখব? ইলেকট্রিক ফোর্স। লেখো ইলেকট্রিক ফোর্স, লেখো লেখো লেখো, ইলেকট্রিক ফোর্স।
ইলেকট্রিক ফোর্সের মান কত হবে ভাইয়া ভাইয়া বুঝলা গেছি এই এতক্ষণ ধরে কি পড়লাম ইলেকট্রিক ফোর্স Fe ইজ ইকুয়ালস টু কিউ মাল্টিপ্লাইড বাই ই চার্জের মান মাল্টিপ্লাইড বাই ইলেকট্রিক ফিল্ডের মান এবং সেই ইলেকট্রিক ফোর্স কোন দিক কাজ করে ইলেকট্রিক ফোর্স সবসময় ইলেকট্রিক ফিল্ডের দিকে কাজ করে তার মানে এই চার্জের উপর যে ইলেকট্রিক ফোর্স সেটা কোন দিক কাজ করবে সেটা কাজ করবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে মানে যে এই দিক বরাবর কাজ করবে হচ্ছে ইলেকট্রিক ফোর্স ওকে এখানে তো একটা ম্যাগনেটিক ফিল্ডও আছে এবং চার্জ ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে গতিশীল তার মানে একটা ম্যাগনেটিক ফোর্সও কাজ করবে সেই ম্যাগনেটিক ফোর্স কোন দিক কাজ করবে আসেন এখানে লেখেন আর লাগবে না কিছু লেখা এখান থেকে এখানেই লেখো ম্যাগনেটিক ফোর্স কি ম্যাগনেটিক ফোর্স ওকে ফাইন ম্যাগনেটিক ফোর্সের মান কত হবে দেখো এখানে থিটার মান 90 ডিগ্রি চার্জের বেগ ম্যাগনেটিক ফিল্ডের সাথে কত কোণে গতিশীল 90 ডিগ্রি কোণে গতিশীল সেক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্সের মান হবে FB is equals to QVB sin 90 রাইট থিটার মান 90 ডিগ্রি তাহলে এখানে আমাদের ম্যাগনেটিক ফোর্স আসবে QVB এটার ডিরেকশন কোন দিকে হবে বলো তো ম্যাগনেটিক ফোর্স কোন দিকে হবে ম্যাগনেটিক ফোর্স হবে এই বরাবর হচ্ছে চার্জের বেগ V ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তল বরাবর ভিতরের দিকে তাহলে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে হওয়া উচিত দেখো এই যে আমার চার্জ গতিশীল বুড়া আঙ্গুলের দিকে ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে তাহলে পাম বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফোর্স চার্জ গতিশীল বুড়া আঙ্গুলের দিকে ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে তাহলে পাম বরাবর বা তালু বরাবর হবে ম্যাগনেটিক ফোর্স তার মানে ম্যাগনেটিক ফোর্স হবে হচ্ছে এই দিকে এবং খুবই ইন্টারেস্টিং হাই ভাইয়া ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক ফোর্স পরস্পরের অপোজিটে কাজ করতেছে এইবার হচ্ছে এই ধরো চার্জ এইবারের কাহিনী কিন্তু একটু অন্যরকম আমাদের ইলেকট্রিক ফোর্স কোন দিকে ইলেকট্রিক ফোর্স নিচের দিকে ঠিক আছে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে ম্যাগনেটিক ফোর্স হচ্ছে উপরের দিকে ওকে তাইলে এবার লরেন্স ফোর্স কত হবে লরেন্স ফোর্স এই দুইটা ফোর্সের ভেক্টর যোগফল রাইট যদি লরেন্স ফোর্স এই দুইটা ফোর্সের ভেক্টর যোগফল হয় ভাইয়া তাহলে সেই লরেন্স ফোর্সের মান হবে FB প্লাস FE এর ভেক্টর যোগ এবং যদি দুইটা ভেক্টর পরস্পরের বিপরীতে কাজ করে সেক্ষেত্রে লব্ধি কেমনে বের করো বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর তার মানে এখানে তিনটা কেস অ্যারাইজ করতে পারে প্রথম যে কেসটা সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মানটা বড় ইলেকট্রিক ফোর্সের মানটা বড় ম্যাগনেটিক ফোর্সের চেয়ে সেক্ষেত্রে লরেন্স ফোর্সের মান হবে FE মাইনাস FB যদি ইলেকট্রিক ফোর্সটা বড় হয় ম্যাগনেটিক ফোর্সের চেয়ে সেক্ষেত্রে নিট ফোর্স কোন দিক কাজ করবে সেক্ষেত্রে নিট ফোর্স কাজ করবে নিচের দিকে ওকে ইলেকট্রিক ফোর্সের দিক কাজ করবে হচ্ছে নিট ফোর্স এবং তখন চার্জ গতিশীল হবে কেমনে নিট ফোর্স নিচের দিকে দেখো একটা বস্তুকে তুমি এইভাবে নিক্ষেপ করে দিছো তার উপর কন্টিনিউয়াসলি নিচের দিকে নিট ফোর্স আছে কোথায় পড়ছো এটা প্রাসের মধ্যে পড়ছো হ্যাঁ ভাইয়া এটা প্রাসের মধ্যে পড়ছি ইয়েস যখন একটা প্রাসকে তুমি আনুভূমিক বরাবর নিক্ষেপ করতা তাকে কন্টিনিউয়াসলি নিচের দিকে টানতো কে গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স এবং তখন প্রাসের গতিপথ কেমন হইতো প্যারাবোলিক তাহলে ওর গতিপথ কেমন হবে ও যাওয়ার চেষ্টা করতেছে সামনের দিকে বাট নিট ফোর্স ওকে কন্টিনিউয়াসলি নিচের দিকে টানতেছে কেমন হবে গতিপথ হবে প্যারাবোলিক প্রাসের মতো এবং সেটা কোন দিকে সেটা হচ্ছে নিচের দিকে তাহলে কেমনে দেখাই বলো তো দেখানো যেতে পারে আমি প্রথমে যেটা দিয়ে দেখাই ওর গতিপথটা হবে হচ্ছে এরকম ঠিক আছে যখন নিট ফোর্সটা নিচের দিকে তখন গতিপথটা হবে একদম পুরোপুরি প্রাসের মতো তো প্রাসই হয়ে যাচ্ছে তাই না কারণ আমার নিট ফোর্সের মান হবে কনস্ট্যান্ট সেখান থেকে আমি একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন পাবো নিচের দিকে আলটিমেটলি আমার আনুভূমিক বরাবর বেগ আছে নিচের দিকে অ্যাক্সিলারেশন গতিপথ হবে প্যারাবোলিক বা প্রাসের মতো বুঝছেন তার মানে এই কেসটাতে কেস নাম্বার 1 এ গতিপথ কেমন হবে গতিপথ হবে হচ্ছে লেখো এই হচ্ছে আমার চার্জ তার বেগ হচ্ছে এই দিকে নিট ফোর্স হচ্ছে নিচের দিকে তার মানে গতিপথ হবে এরকম ঠিক আছে এই হবে হচ্ছে গতিপথ ওকে এইভাবে সে মুভ করবে এইভাবে ওকে সহজ এটা হচ্ছে কেস নাম্বার 1 এবং সেখানে লরেন্স ফোর্স হবে হচ্ছে FE মাইনাস FB এবার আসো কেস নাম্বার 2 কি ভাইয়া কেস নাম্বার 2 তে কি হইতে পারে কেস নাম্বার 2 তে উল্টাটা হইতে পারে যে না ম্যাগনেটিক ফোর্সের মান বড় ইলেকট্রিক ফোর্সের মান ছোট যদি এটা হয় সেক্ষেত্রে লরেন্স ফোর্স কত হবে বলেন দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে ম্যাগনেটিক ফোর্সটা বড় সেক্ষেত্রে আমাদের লরেন্স ফোর্সটা হবে FL ইজ ইকুয়ালস টু ম্যাগনেটিক ফোর্স মাইনাস ইলেকট্রিক ফোর্স
এইবার নিট ফোর্স কোন দিকে? দেখো ম্যাগনেটিক ফোর্স বড়, তার মানে এইবারের যে নিট ফোর্স সেটা কাজ করবে হচ্ছে এই দিকে, নিট ফোর্স হবে এই দিকে, বা নিট ফোর্স হবে এই দিকে। নিট ফোর্স যদি এই দিকে হয়, দেখো কনস্ট্যান্ট একটা বেগ নিয়ে প্রবেশ করছে, নিট ফোর্স উপরের দিকে, এইবার গতিপথ কেমন হবে? সেম প্যারাবোলিক বাট এই দিকে। বুঝছেন? যখন নিচের দিকে নিট ফোর্স তখন প্যারাবোলা নিচের দিকে, যখন উপরের দিকে নিট ফোর্স তখন প্যারাবোলা উপরের দিকে। ওকে, আনুভূমিক বরাবর বেগে তো কোনো পরিবর্তন আসবে না, কারণ আনুভূমিক বরাবর তো কোনো নিট ফোর্স নাই। নিট ফোর্স হচ্ছে উলম্ব বরাবর, আনুভূমিক বরাবর বেগটা কি থাকবে? কনস্ট্যান্ট, প্রাসের মতো। প্রাসের আনুভূমিক বেগ কি থাকতো? কনস্ট্যান্ট থাকতো, চেঞ্জ হইতো উলম্ব বরাবর বেগ, কারণ ফোর্সটা কাজ করতো উলম্ব বরাবর। এখানেও সেম, ফোর্স কাজ করতেছে উলম্ব বরাবর, আনুভূমিক বরাবর বেগ কনস্ট্যান্ট, গতিপথ হবে প্যারাবোলিক। বুঝছেন? তার মানে সেকেন্ড কেসটাতে আমাদের গতিপথ কেমন হবে? এই হচ্ছে চার্জ। ভাইয়া কোথায় চার্জ? দেখি না তো, অপেক্ষা। এই হচ্ছে চার্জ, চার্জের উপর নিট ফোর্স কোন দিকে ভাইয়া? এই দিকে। চার্জ গতিশীল ছিল কোন দিক ভাইয়া? চার্জ গতিশীল ছিল এই দিকে, এই দিক বরাবর নিট ফোর্স। গতিপথ কেমন হবে? গতিপথ হবে প্যারাবোলিক। ঠিক আছে, এই হবে হচ্ছে গতিপথ। ক্লিয়ার? সো এখানে গতিপথ কিন্তু প্যারাবোলিক, হ্যাঁ, এটাও হচ্ছে প্যারাবোলা লাইক প্রাস, এটাও প্যারাবোলা লাইক প্রাস। ঠিক আছে, ওকে। আরও একটা কেস হইতে পারে কি ভাইয়া? দুইটা ফোর্সের মান কিন্তু সমানও হইতে পারে। এমনও হইতে পারে যে এখানে ম্যাগনেটিক ফোর্সের মান যা, ইলেকট্রিক ফোর্সের মান তাই। তখন কি হবে? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কেস। আসো 3 নাম্বার কেসটায় তোমাকে কি বলেছে যে ম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রিক ফোর্স সমান। যদি এই দুইটা, আরে বাবা, ওকে, ম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রিক ফোর্স সমান, যদি এই দুইটা সমান হয়, নিট ফোর্স কত হবে বলো? একটা চার্জ আছে, তার উপর একটা অবলা চার্জ, তার উপর দুইটাই বল কাজ করছে, নিচের দিকে আর একটা উপরের দিকে, দুইটা বলের মান যদি সমান হয়, নিট ফোর্স কত হবে ভাই? 0 হবে। তাহলে নিট ফোর্স কত বলো তো এইবার? এইবার নিট ফোর্স হয়ে যাবে 0। নিট ফোর্স যদি 0 হয়, চার্জের গতিপথ কেমন হবে? নিউটনের গতির প্রথম সূত্র। একটা বস্তুর উপর যদি কোনো বাহ্যিক বল কাজই না করে, তাহলে সেই বস্তু স্থির থাকলে স্থির থাকবে, গতিশীল থাকলে সমবেগে সরল পথে চলতে থাকবে। তাহলে চার্জের উপর নিট ফোর্স 0, চার্জ গতিশীল হবে কেমনে? সমবেগে সরল পথে। ক্লিয়ার? তার মানে চার্জ গতিশীল হবে হচ্ছে, আচ্ছা এটাই কিন্তু লরেন্স ফোর্স বাই দ্য ওয়ে, হ্যাঁ, কারণ এই দুটো যে নিট সে তো লরেন্স ফোর্স, তাই না? সো এবার কিন্তু লরেন্স ফোর্সটা 0। সো চার্জ গতিশীল হবে কেমনে? এই হচ্ছে চার্জ, চার্জ আগায় যাবে সরল পথে। কিভাবে? সরল পথে। ওকে, আচ্ছা এখন এই যে 3 নম্বর যে কেসটা না, এটা একটু স্টার মার্ক দাও। এইটা একটা কাজে আমরা ব্যবহার করি। তুমি যদি কোনো একটা সার্টেন ভেলোসিটির পার্টিকেলকে আলাদা করতে চাও, ধরো তোমার কাছে একটা গ্রুপ অফ পার্টিকেলস আছে। ধরো কথা আমি যদি ইলেকট্রনের কথা চিন্তা করি, ইলেকট্রন যদিও নর্মালি আলাদা করা হয় না, নর্মালি করা হচ্ছে বিটা পার্টিকেল, ঠিক আছে? বিটা কণা বলো বা আলফা কণা বলো, আলফা কণাও চিন্তা করতে পারো বা বিটা কণাও চিন্তা করতে পারো। ধরো আলফা কণা আছে তোমার কাছে, গ্রুপ অফ আলফা পার্টিকেলস, এবং তাদের এক একজনের ভেলোসিটি এক এক রকম। কোনো একটা নির্দিষ্ট এক্সপেরিমেন্টের জন্য তোমার একটা নির্দিষ্ট ভেলোসিটির আলফা পার্টিকেল লাগবে। সেটা কিভাবে করা হয় জানো? সেটা করা হয় হচ্ছে এই সেটআপের মাধ্যমে, এন্ড দিস সেটআপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সপেরিমেন্টাল পারপাস, এবং এটা একটা নামও আছে। এটার নাম হচ্ছে ভেলোসিটি সিলেক্টর। হোয়াট ভাইয়া? কি ভাইয়া? ভেলোসিটি সিলেক্টর। লেখো, এটা একটা নাম আছে, কি? ভেলোসিটি সিলেক্টর। একটু সুন্দর করে লেখেন না ভাইয়া? ঠিক আছে, লিখতেছি, দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় লিখবো? এখানে লিখি, ভেলোসিটি সিলেক্টর। ওকে, আচ্ছা ভাইয়া এটার নাম ভেলোসিটি সিলেক্টর কেন? আচ্ছা এটা হালকা একটু ব্যাখ্যা করি, হ্যাঁ, যে এটার নাম ভেলোসিটি সিলেক্টর কেন। এই লেখাটাকে আমি একটু সরাই আনি, হালকা একটু ব্যাখ্যা করি, উপরে ব্যাখ্যা করি। খুবই সহজ ব্যাখ্যা, ব্যাখ্যাটা খুব সহজ। কন্ডিশনগুলো কি কি ছিল এটার জন্য বলেন তো? প্রথম কথা, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের সাথে লম্ব, ম্যাগনেটিক ফিল্ড এবং ভেলোসিটি পরস্পরের সাথে লম্ব, ইলেকট্রিক ফিল্ড আর ভেলোসিটিও পরস্পরের সাথে লম্ব। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। এটার নাম ভেলোসিটি সিলেক্টর কেন? কারণ আমরা একটা সার্টেন ভেলোসিটির পার্টিকেলকে যদি আলাদা করতে চাই, তখন আমরা এই সেটআপের মাধ্যমে করতে পারি। কিভাবে করতে পারি দেখো। আচ্ছা এই 3 নম্বর যে কন্ডিশনটা, সেই 3 নম্বর কন্ডিশনে ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক ফোর্সের মান সমান হয়ে গেছে। ম্যাগনেটিক ফোর্সের মান কত? কিউ ভিভি, ইলেকট্রিক ফোর্সের মান কত? কিউ ই। তাহলে একটু লেখো তো, দুটো সমান হয়েছে মানে কি? সমান হয়েছে মানে হচ্ছে কিউ ভিভি ইজ ইকুয়ালস টু কিউ ই। এখান থেকে কি লেখা যায়? ভি ইজ ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই বি। তার মানে ম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রিক ফোর্সের মান তখনই সমান হবে যখন চার্জের বেগ হবে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের রেশিওর সমান।
খেয়াল করছো? তোমার এখানে ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক ফোর্স তখনই সমান হওয়া সম্ভব যখন এই চার্জের বা পার্টিকেলের বেগ হবে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের রেশিওর সমান, আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব না। ওকে, তাইলে এই বেগের মান যদি আমরা বের করতে চাই বা এই বেগের পার্টিকেলকে যদি আমরা আলাদা করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করি, আসো ছোট্ট সেট আপটা আরেকবার আঁকি, ছোট একটা সেট আপ এখানে আঁকো আরেকটা বার। ওকে, এই পাশে লিখে নিও একটু ভেলোসিটি সিলেক্টর, দেখাই দিচ্ছি আমি, খুবই ইজি, ঠিক আছে? এই ওকে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ভেলোসিটি সিলেক্টর। ওকে, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের জন্য জীবনটা একটু সহজ করে দিই। একটা কাজ করি, এরপর একটা দাগ দাও তো, দিছো? এখানে একটা দাগ দাও, হ্যাঁ হয়েছে। এখানে একটা দাগ দাও, কোথায়? এই যে এখানে, নিচের পার্ট আলাদা, ঠিক আছে? ওকে, দাগটা তো সুন্দর হইলো না গো, দাঁড়াও, এবার ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আর এই বরাবর হচ্ছে একটা দাগ দিয়ে রাখো, অনেকাংশে ঠিক আছে, ঠিক আছে? আর হচ্ছে এই বরাবর আবার আরেকটা দাগ দাও, ঠিক আছে? ওকে, মোটামুটি এবার ঠিক আছে, এবার মনে হয় মোটামুটি আলাদা করতে পারবো, তাই না? এই পার্টটা এখানেও একটা দাগ দিতে পারো, ঠিক আছে? ওকে, সো এই পার্ট একটা, ওই পার্ট আর একটা, এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 2, তুমি চাইলে এখানেও একটা দাগ দিতে পারো, এটা হচ্ছে কেস 2, আর এটা হচ্ছে কেস 1, এখানেও একটা দাগ দিতে পারো যদি বুঝতে সমস্যা হয়। এবার ঠিক আছে, সো এটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স, এটা ম্যাগনেটিক ফোর্স, এটা হচ্ছে জেনারেল, এটা হচ্ছে কেস 1, এটা কেস 2, এটা হচ্ছে আমাদের কেস 3, কেস 3টা ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা একটু ভেলোসিটি সিলেক্টরটা দেখি, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের, এটা আমাদের ভেলোসিটি সিলেক্টর, ভেলোসিটি সিলেক্টর। আচ্ছা, ভেলোসিটি সিলেক্টর দিয়ে আমরা কি করব? ভেলোসিটি সিলেক্টর দিয়ে আমরা কোনো একটা সার্টেন ভেলোসিটি পার্টিকেলকে আলাদা করব। ধরো তোমার কাছে গ্রুপ অফ আলফা পার্টিকেলস আছে, কি আছে? গ্রুপ অফ আলফা পার্টিকেলস, এখানে আছে কি? গ্রুপ অফ আলফা পার্টিকেলস। এটা কি? আরে ভাই রে ভাই, দেখতেও তো সুন্দর হচ্ছে না গো। এই 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 এটা হচ্ছে গ্রুপ অফ আলফা। লেটস সাপোজ আলফা পার্টিকেল একটা গ্রুপ আছে তোমার কাছে, তুমি কি করবা? এই গ্রুপটাকে ধরে নিক্ষেপ করবা, ঠিক আছে? গ্রুপটাকে কি করবা? ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ছেড়ে দিবা। ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর? একদম এই কেসটার মতো, এই কেসে যেরকম সেরকম, এই দিক, এখানে এই, ওকে, এখানে এই, ওকে, এখানে এই, ওকে, এখানে এই, আরে বাবা, এখানে এই, ঠিক আছে, এখানে এই, ওকে, এখানে হচ্ছে এই, ঠিক আছে? এই বরাবর আছে আমার ইলেকট্রিক ফিল্ড, এখানে প্লাস চার্জ, প্লাস 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 প্লাস, মাইনাস 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 মাইনাস, ইলেকট্রিক ফিল্ড প্লাস থেকে মাইনাসের দিকে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তল বরাবর ভিতরের দিকে, আগের মতোই। হ্যাঁ, আমি যেখানে দুইটা কোণায় দেখাচ্ছি, এখানে 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 এখানে, পুরো জায়গাতেই কিন্তু আছে। হ্যাঁ, আমি জাস্ট একটু কোণাগুলোতে দেখাচ্ছি। এখানে আছে ম্যাগনেটিক ফিল্ড তল বরাবর ভিতরের দিকে, ঠিক আছে? এখন আমার যে পার্টিকেলগুলার বেগ, ধরো v ইজ ইকুয়ালস টু ই বাই বি এর সমান হবে, সেই পার্টিকেলগুলোর উপর নিট ফোর্স হবে 0, তাই না? এখানে আমার একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তার একটা মান আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তার একটা মান আছে। সো ধরো আমার একটা নির্দিষ্ট বেগের পার্টিকেল দরকার, ধরো তুমি একটা বেগের মান বলো, তুমি বললে যে ভাইয়া আমার না 1000 মিটার পার সেকেন্ড বেগের আলফা পার্টিকেল লাগবে। কত বেগের আলফা পার্টিকেল লাগবে? 1000 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তোমার দাবি হচ্ছে তোমার কি লাগবে? 1000 মিটার পার সেকেন্ড বেগের একটা আলফা পার্টিকেল লাগবে। তাহলে একটা কাজ করো, এখানে ইলেকট্রিক ফিল্ডের মান এবং ম্যাগনেটিক ফিল্ডের মান এমনভাবে সিলেক্ট করো যেন ই এবং বি এর রেশিও হয় 1000। কি? তুমি তো এখানে ইলেকট্রিক ফিল্ড দিচ্ছ, ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ, তোমার হাতে। এমনভাবে সিলেক্ট করো যেন ই এবং বি এর রেশিও হয় 1000। তোমার 1000 মিটার পার সেকেন্ড বেগের পার্টিকেল লাগবে না? তাহলে ই আর বি এর রেশিও নিবে 1000। নিলে লাভ কি আছে? লাভ আছে এই বরাবর একটা স্লিট রাখা লাগবে, এই বরাবর, ঠিক আছে? এবং এই পাশে হচ্ছে তুমি পার্টিকেলগুলোকে চাইলে কালেক্ট করতে পারো, বা যেই পারপাসে ইউজ করবা সেই পারপাসে এই বরাবর পাঠাই দিতে পারো। আচ্ছা, ওই বরাবর পাঠাবো কেমনে ভাইয়া? দেখো, যদি ই এবং বি এর রেশিও হয় 1000, তাহলে যেই পার্টিকেলের বেগ 1000 হবে তার উপর নিট ফোর্স হবে 0, এবং সে একদম সরল পথেই স্লিট দিয়ে প্রবেশ করবে। বুঝতে পারছো? তোমার বেগ লাগবে কত? 1000। তুমি কি করছো? এখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এমনভাবেই নিছো যেন ই আর বি এর রেশিওই হয়ে যায় 1000। তাহলে ই আর বি এর রেশিও যদি 1000 হয়, তার মানে যেই পার্টিকেলের বেগ হবে 1000 তার উপর নিট ফোর্স হবে 0,
সে সরল পথে যাবে, সমবেগে সরল পথে যাবে, এবং যখন সে সমবেগে সরল পথে যাবে সে খুব সুন্দর মতো এখান দিয়ে গিয়ে স্লিট দিয়ে প্রবেশ করবে। বুঝছেন? যার বেগ হবে 1000-এর চেয়ে কম, যার বেগ কি হবে 1000-এর চেয়ে কম হবে, সে আইদার এই বরাবর ডিফ্লেক্ট হবে, এই বরাবর ডিফ্লেক্ট হবে, অথবা এই বরাবর ডিফ্লেক্ট হবে, স্লিট দিয়ে যাইতে পারবে না। বা যার বেগ হবে 1000-এর চেয়ে বেশি সেও সরল পথে যাইতে পারবে না। বেগের মান যখন এক্স্যাক্টলি E/B এর সমান হবে তখনই শুধুমাত্র সরল পথে যাইতে পারবে। বেগ 1000-এর চেয়ে বেশি হোক বা 1000-এর চেয়ে কম হোক, তার উপর কিন্তু তখন নিট ফোর্স শূন্য হবে না। নিট ফোর্স শুধুমাত্র একটা কন্ডিশনেই শূন্য, সেটা হচ্ছে যখন পার্টিকেলের বেগ বা চার্জের বেগ হবে E এবং B এর রেশিওর সমান। সো আমার লাগবে 1000 মিটার পার সেকেন্ড, আমি ই আর বি এর মান এমনভাবেই সিলেক্ট করব যেন ই আর বি এর রেশিও হয়ে যায় 1000 মিটার পার সেকেন্ড। সুবিধা কি? যেই পার্টিকেলের বেগ 1000 সে সরল পথে সমবেগে যাবে। যার বেগ 1000 না, E/B এর রেশিওর থেকে আলাদা, তার উপর নিট ফোর্স শূন্য হবে না। সো নিট ফোর্স যদি শূন্য না হয় তার গতিপথ কেমন হবে? প্যারাবোলিক, আইদার নিচের দিকে যাবে অথবা উপরের দিকে যাবে। তাহলে সেই পার্টিকেল কি স্লিট দিয়ে প্রবেশ করবে? করবে না, এই পার্টিকেল হারাই যাবে। তাহলে আমরা 1000 মিটার পার সেকেন্ড বেগের পার্টিকেল পেয়ে যাব স্লিটের এই পাশে। এজন্য এই সেটআপটাকে বলা হয় হচ্ছে ভেলোসিটি সিলেক্টর। সো আপনার যদি কোনো একটা সার্টেন ভেলোসিটির পার্টিকেল দরকার হয় সেটা আপনি বের করে ফেলতে পারবেন এই সেটআপ থেকে। বুঝছেন? সরি, ক্লিয়ার? একদম সহজ। পারবা না বলো তো? খুবই সহজ। এবং এখানে লরেন্স ফোর্স হচ্ছে এই যে এই কেসে লরেন্স ফোর্স এইটা, এই কেসে এইটা, এবং এই কেসে হচ্ছে এইটা। তার মানে ভেলোসিটি সিলেক্টর আমরা ব্যবহার করি কোন কন্ডিশনে? লরেন্স ফোর্স 0 কন্ডিশনে, যখন লরেন্স ফোর্সটা শূন্য হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আমার মনে এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকা উচিত না, অনেক বিস্তারিত আলোচনা হয়ে গেছে। আর একটা লাস্টে একটা কেস দেখাই দিয়ে দিই, এটা দেখাই দিয়ে ছুটি। সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের সাথে লম্ব এবং চার্জ আছে রেস্টে। এইটা আসবে না, এটা হোপফুলি আসবে না, জাস্ট এটা একটা অ্যাডিশনাল কেস। এর বাদে আসলে আর তেমন কোনো কেস নাই, এর জন্য ভাবলাম যে লাস্টে একটা কেস আছে, এটা নিয়েই যায়, আর কিছু না। ঠিক আছে? তাহলে দেখেন এটা খুব সহজ। সহজ বলতে সহজও না আসলে, এই মানে মনে করলে সহজ, আবার মনে না করলে সহজ না, যাই হোক। এই ওকে, এই ঠিক আছে। আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড কেমনে আছে? পরস্পরের সাথে লম্ব বরাবর। সো এটা হচ্ছে লেটস সাপোজ আমাদের ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে নিব বলো তো? এইদিকে নিব। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ওকে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। চার্জ আছে কিভাবে? চার্জ আছে হচ্ছে রেস্টে। চার্জ কিভাবে আছে? চার্জ আছে রেস্টে। তার মানে তার আদিবেগ কত? আদিবেগ 0, ওকে। দেখো এই চার্জের উপর একটা ইলেকট্রিক ফোর্স কাজ করবে না? সে রেস্টে থাকুক বা গতিশীল থাকুক, যেটাই হোক না কেন, ইলেকট্রিক ফোর্স তো সবসময় কাজ করবে। তাহলে ইলেকট্রিক ফোর্স কত হবে ভাইয়া? ইলেকট্রিক ফোর্স কি? ইলেকট্রিক ফোর্স বলো, ইলেকট্রিক ফোর্স কত হবে? ইলেকট্রিক ফোর্স হবে Fe is equals to Q multiplied by E। ঠিক আছে? এটা হবে ইলেকট্রিক ফোর্স। কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডের দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিকে যদি ইলেকট্রিক ফোর্স আসে, সেই ফোর্সের জন্য এখানে কি তৈরি হবে বলেন তো? গতি তৈরি হবে না চার্জের মধ্যে? যেখানেই ফোর্স আসবে সেখানে আসবে অ্যাক্সিলারেশন। সেই অ্যাক্সিলারেশন হবে QE ডিভাইডেড বাই M, এবং তার জন্য আমরা কি পাবো? একটা বেগও পাবো। সেই বেগ হবে হচ্ছে U প্লাস AT, আদিবেগ 0, তার মানে QE বাই M মাল্টিপ্লাইড বাই T। সেটা কোন ডিরেকশনে? সেইটা হচ্ছে এই যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে, মানে এদিক বরাবর। এদিক বরাবর চার্জটা গতিশীল হবে। আচ্ছা, চার্জটা যখন এদিক বরাবর গতিশীল হবে তার উপর কি ম্যাগনেটিক ফোর্স কাজ করবে? তুমি বললা ভাইয়া চার্জ তো রেস্টে। হ্যাঁ, শুরুতে রেস্টে, বাট ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে তার মধ্যে বেগ চলে আসতেছে। যখনই বেগ আসতেছে, বেগটা কোন দিকে আসতেছে? ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে যখন চার্জ গতিশীল হয় তার মধ্যে কি তৈরি হয়? ঘূর্ণন গতি তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ডের সাথে চার্জ যদি 90 ডিগ্রি কোণে গতিশীল হয় তার মধ্যে কি গতি তৈরি হয়? ঘূর্ণন গতি তৈরি হয়। তার মানে এখানে এই ম্যাগনেটিক ফিল্ড এই চার্জকে কি করতে চাবে? ম্যাগনেটিক ফিল্ড চার্জকে ঘুরাইতে চাবে। বাট এখানে একটু সমস্যা আছে, ম্যাগনেটিক ফিল্ড চার্জকে পুরোপুরি ঘুরাইতে পারবে না, একটু সমস্যা আছে। আচ্ছা, এই বরাবর যদিও ঘুরাবে না, ম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে এই দিক বরাবর। সো ওকে এইভাবে ঘোরানোর চেষ্টা করবে। কিভাবে ঘোরানোর চেষ্টা করবে? ওকে ঘোরানোর চেষ্টা করবে এইভাবে। আচ্ছা, প্রথমে এভাবে ঘুরাবে, ওকে।
যখনই নিচে নামাইতে যাবে তখন হচ্ছে সমস্যা, কারণ ইলেকট্রিক ফিল্ড ওকে আবার উপরের দিকে বল প্রয়োগ করবে। ইলেকট্রিক ফিল্ড চার্জকে বল প্রয়োগ করছে কোন দিকে? উপরের দিকে। আর ম্যাগনেটিক ফিল্ড চাচ্ছে চার্জটাকে এইভাবে ঘুরাইতে। যখনই নিচের দিকে নামাইতে যাবে ইলেকট্রিক ফিল্ড আবার টান দিয়ে উপর উঠাই দিবে। সো আলটিমেটলি এখানে গতিপথটা কেমন হয় জানো? এটা ডিটেলসে না যাই, গতিপথটা জাস্ট দেখাই দিই। গতিপথটা হয় হচ্ছে এরকম, এটা আস্তে আস্তে ছোট হয়। কি হয়? আস্তে আস্তে ছোট হয়। এটার নামও আছে, একটার নাম হচ্ছে সাইক্লয়েড। কি? সাইক্লয়েড। লাগবে না এটা, জাস্ট এমনি জেনে রাখো। ওকে, সো এতটুকুই। লরেন্স ফোর্স তো আসলে মনে করো ভাইঙ্গে চুড়ে ফালানো হয়ে গেল, ঠিক আছে? এর চেয়ে বেশি আর কিছু লাগবে না, আমরা আজকে এই পর্যন্তই রাখি, কারণ এরপর আবার নতুন টপিক, সেটা হচ্ছে কারেন্ট পরিবাহী তারকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে তার উপর কতখানি ম্যাগনেটিক ফোর্স কাজ করে। সো অলরেডি অনেক কঠিন জিনিস মানে বা একটু কমপ্লেক্স বা একটু মাথা নাড়াচাড়া দেওয়ার মতো জিনিস আই গেছে আমরা পড়ে ফেলছি। ভেলোসিটি সিলেক্টরটা ইম্পর্টেন্ট, মাথায় রেখো। বাট ভালো কনসেপচুয়াল জিনিস। আই গেস লরেন্স ফোর্স নিয়ে এখন আর কারো কোনো কনফিউশন থাকা উচিত না। স্টিল আমাকে একটু জানাও এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা। লাস্টটা নিয়ে খুব বেশি মাথা ব্যথার দরকার নেই, জাস্ট একবার চোখ বুলাই রাখো, এটা ইম্পর্টেন্ট। এই কেসটা হচ্ছে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই কেসটা, যেখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের সাথে লম্ব এবং চার্জ মুভ করতেছে উভয়ের সাথে লম্ব বরাবর। সেম জিনিসটা আমরা আরেকবার দেখবো কোথায় বলো তো? যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে পড়াশোনা করব, আলো নিয়ে যখন পড়াশোনা করব, দেখবা সেম জিনিস আবার আসতেছে। একদম পুরোপুরি এরকম না, বাট এরকমই আসবে। ইনফ্যাক্ট আলোর বেগের একটা ফর্মুলাও আছে, ই ডিভাইডেড বাই বি দিয়ে। দেখো একটু খুললেই পাওয়া যাবা বইটা, ঠিক আছে? আলোর বেগের যে ফর্মুলা সেটা হচ্ছে ই ডিভাইডেড বাই বি। ওকে, যাই হোক, দেখেন বুঝছেন কিনা? কমপ্লিট কমপ্লিট। ওকে, সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, কেস 5 আবার। আচ্ছা, কেস 5টা আবার দেখেন। কেস 5-এ এই হচ্ছে আমাদের চার্জ, চার্জ গতিশীল এইদিকে, তার উপর দুইটা ফোর্স। একটা ফোর্স হচ্ছে নিচের দিকে ইলেকট্রিক ফোর্স, আর একটা ফোর্স হচ্ছে উপরের দিকে ম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রিক ফোর্স কেন নিচের দিকে? ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে, সো অবভিয়াসলি ইলেকট্রিক ফোর্স নিচের দিকেই আসবে। তার মান কত হবে? QE। ম্যাগনেটিক ফোর্স কোন দিকে? চার্জ গতিশীল এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে, তাহলে ম্যাগনেটিক ফোর্স উপরের দিকে। আবার চার্জ গতিশীল এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে, তাহলে ম্যাগনেটিক ফোর্স পাম বরাবর উপরের দিকে। ওকে, তাহলে এই চার্জের উপর দুইটা বল কাজ করতেছে, একটা বল নিচের দিকে আর একটা বল উপরের দিকে। লরেন্স ফোর্স কত হবে? লরেন্স ফোর্স হচ্ছে দুইটা ফোর্সের যোগফল, তার মানে FL বা লরেন্স ফোর্স ইজ ইকুয়ালস টু ম্যাগনেটিক ফোর্স প্লাস ইলেকট্রিক ফোর্স। সহজ। এখন এখানে বেশ কয়েকটা কেস মানে অ্যারাইজ করতে পারে বা ওইটা আসতে পারে। খেয়াল করে দেখো, দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে, লব্ধি কোন দিক কাজ করবে? ভাইয়া যদি এমন হয় ইলেকট্রিক ফোর্সটা বড়, তার মানে লব্ধি হবে বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর, যেহেতু দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে, সেক্ষেত্রে লরেন্স ফোর্স কত হবে? ইলেকট্রিক ফোর্স মাইনাস ম্যাগনেটিক ফোর্স। তার মানে নিট ফোর্সটা বা লরেন্স ফোর্সটা তখন নিচের দিকে, কারণ ইলেকট্রিক ফোর্স নিচের দিকে এবং আমরা ধরে নিছি ইলেকট্রিক ফোর্সের মানটা বড়। তাহলে নিচের দিকের ফোর্স যদি বড় হয়, লব্ধি হবে বড় ফোর্স মাইনাস ছোট ফোর্স, এবং লব্ধির ডিরেকশন হবে বড় ফোর্সের দিকে। তার মানে এই কেসটাতে লরেন্স ফোর্স নিচের দিকে, তাহলে বস্তু সামনের দিকে বা আনুভূমিক বরাবর একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে গতিশীল, তার উপর নিচের দিকে একটা বল কাজ করতেছে। এই জিনিস তুমি কোথায় দেখছিলা? প্রাসের মধ্যে দেখছিলা, যে একটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস যার আনুভূমিক বরাবর একটা নির্দিষ্ট বেগ আছে এবং তার উপর কন্টিনিউয়াসলি উলম্ব বরাবর নিচের দিকে অভিকর্ষ বল কাজ করতেছে। তার গতিপথ কেমন হইতো? প্যারাবোলিক। সেখানে গতিপথটা সেম হবে, প্যারাবোলিক হবে। উল্টাটাও হইতে পারে, ম্যাগনেটিক ফোর্সটা বড়, ইলেকট্রিক ফোর্সটা ছোট, সেক্ষেত্রে লব্ধি হবে ম্যাগনেটিক ফোর্স মাইনাস ইলেকট্রিক ফোর্স, এবং লব্ধি হবে হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের দিকে, যেহেতু ম্যাগনেটিক ফোর্সটা বড়, যেই ফোর্স বড় লব্ধি তার দিকে হবে। তখন গতিপথটা কেমন হবে? তখন গতিপথ প্যারাবোলিক হবে, বাট উল্টা প্যারাবোলিক, ঠিক আছে? উল্টা প্যারাবোলা হবে। ওকে, আর লাস্টের যে কেসটা সেটা হচ্ছে যদি দুইটা সমান হয়, ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক ফোর্স সমান, সেক্ষেত্রে নিট ফোর্স কত হবে? দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে, লব্ধি বল কত? 0। তার মানে এই কেসে লরেন্স ফোর্স হয়ে যাবে 0, এবং লব্ধি বল যদি 0 হয়, একটা বস্তু তখন সমবেগে সরল পথে গতিশীল হয়। সো চার্জ যেই বেগ নিয়ে আসছে সেই বেগ নিয়েই সরল পথে চলে যাবে, এবং এইটা একটা স্পেশাল কাজে ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় হচ্ছে ভেলোসিটি সিলেক্টর, সেটা এখানে ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, সহজ। দেখেন বুঝে গেছি। ও মাই গড, দেখো কেস 5 নিয়ে যাদের কনফিউশন ছিল, বুঝছো কিনা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ক্লাস করলাম আজ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শিখবো সামনে, আরো ভালো জিনিস শিখবো, ঠিক আছে? সমস্যা নেই। আমার
বাট টার্গেট যেটা যেটা আমি সবসময় তোমাদেরকে বলি, তোমাদের এখন এগুলো পড়তে অনেক প্যারা লাগে, অনেক কষ্ট লাগে, এই সেম জিনিসগুলো তোমরা আবারও পড়বা যখন ইঞ্জিনিয়ারিংয়ে যাবা, তোমাদের এই সেম জিনিসগুলো আবারও পড়া লাগবে। লাস্টের এই পার্টটা, এই একটা দুটো টপিক তো একটু ইঞ্জিনিয়ারিংয়ের টপিকই ছিল, বুঝতেই পারতেছো এত কমপ্লেক্স, মানে ভেলোসিটি সিলেক্টর যেমন এটা এটা তোমার কখন এইচএসসিতে আসবে না, এগুলো ঠিক আছে, এগুলো এইচএসসিতে আসতে পারে, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, বাট এইটা এইচএসসিতে আসবে না, লাস্টে এটা এইচএসসিতে আসার সম্ভাবনা নেই। বা এই যে প্রত্যেকটা কেস ধরে ধরে আমরা পড়লাম, এভাবে যখন তুমি পড়বা আমার মনে হয় তোমার পড়াটা অনেক গোছানো থাকবে। এখন প্যারা লাগতেছে, এখন একটু কষ্ট হচ্ছে গোছাইতে, বাট পরে গিয়ে এটার সুবিধা তুমিই ভোগ করবা, ঠিক আছে? এখন যে পরিশ্রমটা করবা সেটার জন্য তুমি যা যা বেনিফিট বা যা যা সুবিধা সেটা তুমিই পাবা, অন্য কেউ পাবে না। সো তোমার কষ্ট আশা করি বৃথা যাবে না। এখন একটু কষ্ট করে পড়তেছো, রাত জেগে পড়তেছো, অনেকক্ষণ ধরে ধরে ক্লাস করতেছো, কিছু কিছু কমপ্লেক্স টপিক নিয়ে আমি কথা বলতেছি যেগুলো কষ্ট করে শোনা লাগতেছে, বাসায় একটু বেশি এফোর্ট দেওয়া লাগতেছে, দ্যাটস ওকে, এটার রেজাল্ট তুমি পরে পাবা, সমস্যা নাই। এখন জাস্ট ব্রেইনটাকে এই অনুযায়ী ট্রেন করে যাও, যেভাবে বলতেছি এভাবে একটু পড়ে যাও, একটা সময় উপকারটাও আশা করি আপনিই পাবেন। ওকে, আর আমাদের পরের দিনের ক্লাসটা একটু বন্ধ থাকবে, আমি হচ্ছে বৃহস্পতিবার একটু বাসায় যাব, মানে আমার হোম টাউনে যাব, আবার আমি হয়তো বা শনিবার রাতে আবার ব্যাকও করবো, সো রবিবার তোমাদের ক্লাস হবে, বাট বৃহস্পতিবার হচ্ছে আমি একটু ঢাকায় নাই, সো সেক্ষেত্রে তোমাদের বৃহস্পতিবারের ক্লাসটা একটু বন্ধ থাকার সুযোগ আছে, এবং আমি তোমাদের সাথে জুমে বসবো হয়তো বা শুক্রবার দিন। ওকে, শুক্রবার বা বৃহস্পতিবার রাতেও আমি তোমাদের সাথে জুমে বসতে পারি, তোমাদের সাথে একটু আড্ডা বা আলোচনা হবে পড়াশোনা নিয়ে, কী কী সমস্যা তোমরা ফেস করতেছো ম্যাগনেট পড়ার জন্য, কারণ চ্যাপ্টারটা নতুন, আগে তোমরা ওইভাবে পড়ো নাই, অনেক কমপ্লেক্স কমপ্লেক্স টপিক সামনে উঠে আসতেছে যেগুলো হয়তো আগে আমরা ওইভাবে চিন্তা করি নাই, বাট দ্যাটস ওকে, একটু তো কমপ্লেক্স পড়াশোনা আসলে সেকেন্ড ইয়ারে একটু করাই লাগে। ওকে, সামনে আরও অনেক কিছু আছে, বাট আমরা সব কিছুই পড়বো, এখন একটু কঠিন লাগতেছে, আস্তে আস্তে সহজ লাগবে, সমস্যা নাই, একটাবার খালি পড়ে যাও আমার সাথে সাথে, দেখবা লাস্টে গিয়ে মনে হবে অনেক কিছু শিখে ফেলছো, এবং খুব বেশি নতুন কিছু আর তোমার সামনে আসবে না। যারা আমাদের সাথে সাথে আগের চ্যাপ্টারগুলো কমপ্লিট করছে, আমার মনে হয় না তুমি বই, কুয়েশন ব্যাংক বা অন্য কোনো কিছু খুলে বা গাইড টাইড খুলে খুব বেশি নতুন কিছু পাইছো, বা নতুন কিছু পাইছো বলে আমার মনে হয় না আর কি, ঠিক আছে? সো পড়তে থাকেন, প্যারা হইলেও একটু পড়ে যান, এবং আমি তো আছি আপনাদের সাথে সঙ্গী হয়ে আপনাদের এই কষ্টের যাত্রার, সমস্যা নেই, আমরা একসাথেই পথ পাড়ি দিব, আমাদের জাস্ট একটু কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যাওয়া লাগবে। রাস্তার মধ্যে বাধা আসবে, পড়তে ইচ্ছা করবে না, হতাশ লাগবে, খারাপ লাগবে, একদিন দুই দিন, এক মাস দুই মাস না, একদিন খারাপ লাগুক সমস্যা নেই, দুই দিন খারাপ লাগুক সমস্যা নেই, নিজেকে পাম্প আপ করে আবার পড়াশোনায় ব্যাক করা লাগবে। পড়াশোনা জিনিসটাকে থামায় রাখা যাবে না, বাট এক দুই মাস কিন্তু হতাশ হয়ে পড়ে থাকা যাবে না। খারাপ লাগে এসে আমাদের সাথে বলো, টেলিগ্রামে কথা বলো, বা তুমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপের মধ্যে টেক্সট দাও, অথবা হচ্ছে তুমি মিটিং এসে কথা বলো, শেয়ার করো তোমার কি সমস্যা হচ্ছে, বাট হতাশ হয়ে পড়ে থাকা যাবে না, ঠিক আছে? আর এখন সেকেন্ড ইয়ার উঠতেছো, এখন কিন্তু বাচ্চা থাকা যাবে না, যে না ভাইয়া আমার তো পড়াশোনা হচ্ছে না, এই নিয়ে আমি রাতে কান্নাকাটি করছি, আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, আমি ভাই কান্নাকাটি করতেছি এবং আমি এর জন্য পড়ালেখাই করবো না, আমার বাসা থেকে কথা বলছে যে হ্যাঁ তোমাকে দিয়ে তো কিছু হবে না, এই কষ্টে ভাই আমি আর পড়বোই না, বলুক না, মানুষ তো এগুলো বলবেই, তাই না? তুমি কেন এক্সপেক্ট করতেছো যে মানুষ তোমার নিয়ে ভালো ভালো কথা বলবে? মানুষ তো তোমার নিয়ে আসলে ভালো কথা বলার কোনো কারণ নাই। তুমিই বলো, মানুষের কি ঠেকা পড়ছে তোমার নিয়ে ভালো কথা বলার? তুমি এটা ধরেই নাও যে দুনিয়ার সব মানুষ তোমার নিয়ে খারাপ কথাই বলবে, এটা মেনে নাও, এটাকে একসেপ্ট করো, যত তাড়াতাড়ি একসেপ্ট করবা নিজেরে ভালো রাখতে শিখবা তত তাড়াতাড়ি। আর তুমি একসেপ্ট করতে যত লেট করবা যে না আমি সবার চোখে ভালো হব, সবাই আমার নিয়ে ভালো ভালো কথা বলবে, এই এক্সপেকটেশন নিয়ে যত বেশি দিন থাকবা তত বেশি কষ্ট পাবা, ততবার মানুষের কাছ থেকে ব্যথিত হওয়া লাগবে তোমার। ওকে, সো মানুষের দিকে কোনো এক্সপেকটেশন রাখা যাবে না, জাস্ট নিজের সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে চিন্তা করো, তুমি নিজে কি করতেছো, তুমি আজকে দিনে যা যা করলা তার জন্য তোমার নিজের কোনো উন্নতি ঘটতেছে কিনা সেটার উপর ফোকাস করো। তুমি নিজের ইমপ্রুভমেন্ট যখন ঘটাতে পারবা তখন তোমার থ্রুতে সোসাইটির ইমপ্রুভমেন্ট অটোমেটিক্যালি হবে, বাট প্রথমে নিজের সেলফ ইমপ্রুভমেন্টের কথা চিন্তা করো, নিজের মোরাল ভ্যালুস গ্রো করো। মানে এখানে সেলফ ইমপ্রুভমেন্ট বলতে যে ভাইয়া আমি অনেক অনেক টাকা উপার্জন করতেছি এইভাবে অসৎ উপায়ে, ভাইয়া আমি কি করি, আমি টেম্পু স্ট্যান্ডে যে চাঁদা উঠাই, এটার কথা বলি নাই, ঠিক আছে? মোরালি নিজেকে গ্রো করাইতে হবে, নিজের মধ্যে মোরাল ভ্যালুস ক্রিয়েট করাইতে হবে, এবং সামথিং ইম্প্যাক্টফুল, এমন কিছু করা লাগবে যেটা তোমার প্রতি ইম্প্যাক্টফুল, অলসো ইন দ্য লং রান সোসাইটির প্রতিও হচ্ছে ইম্প্যাক্টফুল। ওকে, এমন কিছু হচ্ছে করতে হবে, তাহলে দেখবা নিজের মধ্যে একটা মানসিক শান্তি কাজ করতেছে, এবং মানে তুমি যখন অনেস্ট থাকবা তখন অ্যাটলিস্ট ইউ শুড বি হ্যাপি, তোমার মনের মধ্যে ওই খুঁতখুঁতানি থাকবে না। ওকে, যাই হোক,
সো অনেস্ট ওয়েতে আসলে লাইফে আগানোটাও একটু কঠিন, সেটা তোমার আসলে মেনে নেওয়া লাগবে যে না এই জার্নিটা একটু টাফ হবে, বাট নিচেছে এই জার্নিতে শান্তিও আছে। ওকে, সো অনেস্টভাবে জাস্ট পড়তে থাকেন। আপনি যখন পরিশ্রম করবেন এই পরিশ্রম আসলে বৃথা যাবে না, কোনো না কোনো দিন আপনি এটার রেজাল্ট পাবেন, হতাশ হওয়া যাবে না। ওকে, তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। আমাদের বৃহস্পতিবারের ক্লাসটা হয়তো একটু বন্ধ থাকতেছে, বাট তোমাদের সাথে যোগাযোগ অবশ্যই হবে, মিটিংয়ে আমি চলে আসবো, তোমাদের কী কী সমস্যা আছে সেগুলো চলে আসো। আর রবিবার থেকে আবার ক্লাসে দেখা হচ্ছে। এই যেখানে অনেকগুলো কেস শিখালাম, 6টার মতো কেস, এগুলো একটু চোখ বুলাইও, বাসায় বসে একটু প্র্যাকটিস করো কীভাবে ছবি আমি আঁকতেছি, কীভাবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনগুলো বের করতেছি। আশা করি সমস্যা থাকবে না, সমস্যা হলে আমি আসি। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আজকের মতো বিদায়।